যে যেমন উচ্চারণ করে অ্যান্ড একাডেমিক ইন্টিগ্রিটি ব্যাপারটা আপনাকে সবারই খুব চেনা এবং পরিচিত। জাস্ট আমি একটা ওভারভিউ টাইপেরই দেবো। এটার প্রায় 80টার মতো স্লাইডের প্রেজেন্টেশন আমার ছিল, তো সেখান থেকে একটু শর্টকাট মোটামুটি একটু সবার যাতে বোঝার সুবিধা হয় সেই সূত্রে একটা মোটামুটি আমি একটা করেছি। তো প্লেজারিজম ব্যাপারটা আর কিছুই নাই, জাস্ট অন্যের ওয়ার্ক চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া, এটাই। সেটা বিভিন্ন লেভেলে হয়, আপনারা জানেন সবই। কিছুই না, জাস্ট টেকিং ওয়ার্ড, আইডিয়াস, ডেটা ফ্রম আদার সোর্সেস, এবং যেটা বেশিরভাগই হয় সেটা হচ্ছে উইদাউট সাইটেশন বা অ্যাকনলেজমেন্ট। অন্যের কাজ যেটা নিজের বলে সবসময় আমরা চালাই, এবং এই চালাই বলে শুধু নয়, এবং নিজের এই ওয়ার্কটার মধ্য দিয়ে আমরা আমাদের প্রফেশনাল এবং একাডেমিক বিভিন্ন ডেভেলপমেন্টের যে সমস্ত কাজকর্মগুলো, নিজের সুবিধার যে কাজগুলো, সেইগুলো করি। অর্থাৎ অ্যাকচুয়ালি চুরি করেই নিজে বড় হওয়ার চেষ্টা করি। A faculty or students or any researcher যখন তারা কপি করছে ইন্টারনেট, বুকস, থিসিস, লেকচার, রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে, এবং সেগুলো যখন কোনো বই বা জার্নাল আর্টিকেল হিসেবে পাবলিশ করছে, সেটাই একটা প্লেজারিজমের এক্সাম্পল। সেটা অনেক সময় ইন্টেনশনালি হয়, অনেক সময় আনইন্টেনশনালিও হয়। এর সঙ্গে আরেকটা কনসেপ্ট, যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেলফ প্লাগিয়ারিজম হচ্ছে, বা কোনো একটা লেখা দেখা একটা থিসিসে পাবলিশ হয়েছে, সেই থিসিসেরই বিভিন্ন চ্যাপ্টারগুলোকে, থিসিস অলরেডি একটা পাবলিশড, এটা একটা ফার্স্ট হ্যান্ড সোর্স, প্রাইমারি রিসোর্স হিসেবেই ট্রিট করা হয়, কিন্তু সেই সোর্সেরই কিছু একটা চ্যাপ্টারগুলোকে জাস্ট কপি পেস্ট করে যখন একটা আর্টিকেল পাবলিশ করা হচ্ছে, তখন কিন্তু সেটাও ওয়ান টাইপ অফ প্লেজারিজম, এবং সেটাকে বলা হচ্ছে সেলফ প্লেজারিজম। অনেকে এমনও করে যে নিজের একটা আর্টিকেল অন্য জায়গাতে পাবলিশ হয়েছে, সেই আর্টিকেলটা সাইট না করে আবার অন্য একটা জায়গাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করে, কিছু প্যারাফ্রেজ করে, কিছু বিভিন্ন রকমের দু একটা জায়গায় অ্যাডিশন ডিকশন করে আবার আরেকটা আর্টিকেল পাবলিশ করে। তো এই ব্যাপারটাও কিন্তু সেলফ প্লেজারিজমের মধ্যে পড়ে। প্লেজারিজমের মধ্যে ওয়ার্ড টু ওয়ার্ড কোটেশন উইদাউট প্রপার অ্যাকনলেজমেন্ট এটাও থাকে, প্যারাফ্রেজিং, কপি পেস্ট, ট্রান্সলেশন, ইনঅ্যাকুরেট সাইটেশন, এবং অ্যাকনলেজ করতে ভুলে যাওয়া। অনেক সময় এমন হয় যে ভুলে যায়, অনেকে হয়তো নিল কিন্তু ব্যাপারটাকে ঠিকঠাক দিল না, বা এই ইনঅ্যাকুরেট সাইটেশন কথাটা এমন ব্যাপার যে দু রকমের একটা আমরা জানি সবাই সাইটেশনের সময়, একটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন, আরেকটা যেটা বিবলিওগ্রাফিক রেফারেন্স। অনেকে যেটা করে সেটা হচ্ছে ইনটেক্সট সাইটেশনে কিছু দেন না দিয়ে ডাইরেক্ট বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্সে যেখান থেকে যা নেওয়া হয়েছে সেই ব্যাপারগুলো বলে দেন। সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, যখনই কোনো প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যারে এটা করে, তখন পরপর পুরো কন্টেন্টটাকে প্লেজারাইজ কন্টেন্ট হিসেবে ট্রিট করা যায়। তো তিনি এসে তখন ভাবে যে আমি তো রেফারেন্স দিয়েছি, কিন্তু তাও কেন প্লেজারিজমটা দেখাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে সফটওয়্যারগুলো এমনভাবে ডেভেলপ করা হয় যাতে ইনটেক্সট সাইটেশনটাও, আমি কোনো কোটেশন দিলাম, কোটেশনের মধ্যে ডাবল কোটটা দিলাম না, ডাবল কোট না দিয়েছি হয়তো, তারপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিয়েছি, বা আগে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে, ঠিক আছে, সবটাই এভাবে না হলে প্লেজারাইজ কন্টেন্ট হিসেবে সফটওয়্যার ট্রিট করে। তো স্টুডেন্টরা কেন করে বা রিসার্চাররা কেন করে, কয়েকটা কারণ এখানে দেখিয়েছি। যে সবথেকে বড় কারণ হচ্ছে রেফারেন্সিং বা সাইটেশনের জ্ঞান ঠিকঠাক না। কিভাবে রেফারেন্সিং হবে, কিভাবে সাইটেশনটা দেওয়া উচিত, এই যে বললাম যে ইনটেক্সট সাইটেশন না দিয়ে ডাইরেক্ট যখন বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্সে দেওয়া হচ্ছে, তখন অনেকে ভাবছে না আমি একটা রেফারেন্স দিচ্ছি, তাহলে আবার আমার কি দরকার। কিন্তু এই লিমিটেড নলেজের জন্য কন্টেন্টটা বেশিরভাগ সময় প্লেজারাইজড হয়। আরেকটা বড় কারণ হচ্ছে
টাইম লিমিটেশন, তার থেকেও আরেকটা এখনকার রিসার্চারদের একটা বড় কারণ হচ্ছে নট হ্যাভিং অ্যাক্সেস টু ডেটাবেস। আমরা কলেজে যারা আছি তাদের মোটামুটি সবারই আর্টিকেল পাবলিশ করতে হয় বিভিন্ন জার্নাল ইয়েতে, অনেকে পেজে থিসিসও করছেন বা এখান থেকে করছেন, চাকরিও করছেন, তার সঙ্গে থিসিসও করছেন। তো সেক্ষেত্রে ডেটাবেসের অ্যাক্সেস পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, কারণ কলেজ শুধুমাত্র এমবিসি সাবস্ক্রিপশন করে, এমবিসির মাধ্যমে এক কথায় কিছুই পাওয়া যায় না। মানে তাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ইয়ে করা দরকার সেগুলো কিছুই পাওয়া যায় না। সেগুলো সবই মোটামুটি ইউজিসি ইনফরমেটের থ্রু দিয়ে কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে দিচ্ছে ইউজিসি। তো এই যে ডিফারেন্সটা, যেমন চায়নাতে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন একটা ব্যবস্থা চালু হয়েছে, ইন্ডিয়াতে কথা হচ্ছিল, জানি না কতটা ইয়ে হচ্ছে। তো ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনে এখানে বসে একজন ইউনিভার্সিটি, টপ গ্রেডেড ইউনিভার্সিটি টিচার যা কন্টেন্ট পাচ্ছেন, একজন নর্মাল একজন ইউজার তিনিও কিন্তু তার একটা বাড়িতে বসে সেই সেম কন্টেন্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে এই যে ডিফারেন্স, একজন ইউনিভার্সিটি টিচার, একজন কলেজ একটা তার লেভেল, আবার ইউনিভার্সিটি ওয়াইজ আবার তার ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকমের, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড। আমি কিছুদিন আগে আমাদের আইএসআই ডেপুটি লাইব্রেরিয়ানের সঙ্গে একটু কথা হচ্ছিল, উনি বললেন যে আমাদের জার্নালের এই হচ্ছে বাজেট 12 কোটি টাকা, ঠিক আছে? তো হ্যাঁ, সাবস্ক্রিপশনের বাজেট হচ্ছে 12 কোটি টাকা। তো যাদবপুর ইউনিভার্সিটির টোটাল বাজেট 12 কোটি টাকা হবে কিনা তাও ঠিক নেই। এই হচ্ছে গল্প। তো একটা ইনস্টিটিউশনকে এত ফোকাস দেওয়া হচ্ছে তার রিসার্চের ইয়েগুলোকে দিয়ে, কিন্তু কারা পাচ্ছে অ্যাক্সেসটা? আমাদের প্রয়োজন আমরা কখনোই ওখানে গিয়ে অ্যাক্সেস করতে পারবো না। হয়তো যেতে পারবো, কিন্তু আমাদের ফিজিক্যালি যেতে হবে, তার জন্য কোনো ডিজিটাল অ্যাক্সেস নেই বা বাড়ি থেকে বিয়ে করার ব্যবস্থা নেই। তো এই ডেটাবেসের অ্যাক্সেস না থাকাটা একটা বড় কারণ। বিভিন্ন ধরনের প্লেজারিজম হয়। একটা হচ্ছে গ্লোবাল প্লেজারিজম, একদম পুরোটাই চেপে দেওয়া। প্যারাফ্রেজ প্লেজারিজম, কিছু জাস্ট প্যারাফ্রেজ করে দেওয়া, কপি পেস্ট, আনইনটেনশনাল। ব্যাকওয়ার্ড প্লেজারিজম, যেটা শুধুমাত্র আইডিয়াটাকে নেওয়া হয় এবং সেটাকে বিভিন্ন রকম সোর্স ফলো করে নতুন একটা ইয়ে করে প্লেজারিজম কন্টেন্ট তৈরি করা হয় এবং সেলফ প্লেজারিজম। সো একাডেমিক ইন্টিগ্রিটি নর্মাল কোনো সম্মানের ফর্মে হতে পারে। এই জায়গাটাতে যখন আমরা কোনো ব্যক্তির কাজটাকে আমরা সম্মান জানাবো, তখন সেই সম্মান জানানোর একটাই উপায়, সেটা হচ্ছে তাকে প্রপার সাইট করা, অর্থাৎ তাকে অ্যাকনলেজ করা। একাডেমিক ডিসঅনেস্টি এর মধ্যে রয়েছে প্লেজারিজম, ফেব্রিকেশন অফ ইনফরমেশন অর সাইটেশন, অন্যের ওয়ার্ক এখানেও সেই একই নিজের করে চালিয়ে দেওয়া, এবং সাবমিটিং ওয়ার্ক previously used without informing the instructor and securing written permission. অনেক ক্ষেত্রে written permission না নিয়েও অনেক কিছু দিয়ে দেওয়া হয়। তো অ্যাভয়েড কিভাবে করবো আমরা প্লেজারিজম? ফার্স্ট হচ্ছে রিসার্চ এথিক্স সম্পর্কে আমরা যদি স্টুডেন্ট এবং আমাদের রিসার্চারদেরকে একটা ভালো করে অ্যাওয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই প্লেজারিজমের ধারণাটা, প্লেজারাইজ কন্টেন্ট তৈরি করার যে একটা ইন্টেনশন, সেটা বন্ধ হতে পারে। ফোকাস অন দেয়ার ওন আইডিয়া টিল দ্য এন্ড, তাদের নিজের আইডিয়াটাতেই তারা যাতে ফোকাস থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, যখন যা কিছু তারা একটা কন্টেন্ট তৈরি করবে সেই বিষয়ে তাদের যেন একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এখন আমরা আগে উইকিপিডিয়াতে কন্টেন্ট যে কেউ যে কোনো কিছু লিখে দিতে পারে, ওরা একবার একটা চেক করতো। কিন্তু এখন আপনাকে উইকিপিডিয়াতে কন্টেন্ট লিখতে গেলে যদি এখানে সাইটেশন ঠিকঠাক না হয় বা প্লেজারাইজড কন্টেন্ট হয়, ও কিন্তু নেবেই না। সেই কন্টেন্টটাকে চেঞ্জ করতেও দেবে না, নতুন কন্টেন্ট ডেভেলপ করতেও দেবে না। বিভিন্ন ক্ষেত্রে অথর ইনস্ট্রাকশন বা কোনো জার্নাল আর্টিকেল লেখার ক্ষেত্রে ফর অথর এই ধরনের যে সমস্ত ইনস্ট্রাকশন থাকে, সেগুলো ভালোভাবে পড়া দরকার আমাদের কোনো আর্টিকেল সাবমিট করার আগে। আর অন্তত সিমিলারিটি ইন্ডেক্স, যে সমস্ত সিমিলারিটি চেকিং সফটওয়্যার যেগুলো রয়েছে, তার মাধ্যমে একটা চেক করে 20% এর নিচে আছে এরকম কোনো
প্রজেক্ট, থিসিস রিপোর্ট বা এই ধরনের কোনো ডকুমেন্ট স্টুডেন্ট যাতে সাবমিট করতে পারে বা করে তার একটা গাইডলাইন একটা মাপকাঠি লিখে দেওয়া দরকার কলেজের তরফ থেকে বা ইনস্টিটিউশনের তরফ থেকে। কিভাবে কোটেশন এবং সামারি লিখবে তার সম্পর্কে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা এবং একটা সচেতনতা স্কুল কলেজ লেভেল থেকে যদি এটা হতে থাকে তাহলে সেক্ষেত্রে সাইটেশন এবং রেফারেন্সিং কিভাবে করবে সেগুলো যদি ঠিকঠাকভাবে আমরা স্টুডেন্টদেরকে বোঝাতে পারি তাহলে সেক্ষেত্রে অনেকটাই এই প্লেজারাইজ কন্টেন্টের পরিমাণটা কমবে। তো রাইট ইট, সাইট ইট, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হওয়া উচিত। এই কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এবং প্লেজারিজম ব্যাপার দুটো কাছাকাছি হলেও কিছুটা রয়েছে। প্লেজারিজমের ক্ষেত্রে কোনো লয়ের ব্যবস্থা এখনো নেই। ল বলতে কোনো রুলস কিছু কিছু ক্ষেত্রে ইউজিসি বা এটা তৈরি করেছে, সেই রুলসটা ইউজিসি নিজের মতোই ইউজ করে, অনেক ক্ষেত্রে মানাও হয় না। অনেক অপশন রয়েছে মানে ইউনিভার্সিটির টিচারদের হাতে বা যারা এই কন্টেন্টটাকে দেখছেন আর কি, যা প্লেজারাইজ কন্টেন্ট নাকি নয়, তাদের হাতে অনেক রকমের ফাঁকফোকর রয়েছে। তো তারা ব্যাপারটাকে একটু দেখে অনেক সময় পার করে দেয়। যেমন অনেক ইউনিভার্সিটিতে কোনো পিএইচডি থিসিস জমা করার পরেই হয়তো দেখা গেল যে এখানে 30% রয়েছে, প্লেজারাইজ কন্টেন্ট রয়েছে। তো এমন এমন জায়গাতে জাস্ট অথর কিছু কিছু নিজের মতো করে নোট দিয়ে, অথর নয় যিনি দেখছেন আর কি, তাকে এরকম ভাবে বাধ্য করা হয় যে তিনি কিছু কিছু নোট দিয়ে দিলেন এবং তার সেক্ষেত্রে কন্টেন্টের ইয়েটা, প্লেজারিজমের ইয়েটা টেনে নামিয়ে দিলেন 20%-এর নিচে, যাতে তার পেপারটা বা থিসিসটা কোনো কারণে বাতিল না হয়। তো এরকম কপিরাইটের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রে কপিরাইট যেমন শুধুমাত্র পেমেন্ট বা এই সমস্ত ব্যাপারগুলো দিলে, পারমিশন দিলে অনেক সময় এড়ানো যায়। প্লেজারিজমের ক্ষেত্রে শুধুমাত্র সাইটেশনটাই যদি আমরা ঠিকঠাক দিই তাহলে এটাও এড়ানো যেতে পারে। এই সমস্ত বিভিন্ন কনসেপ্ট রয়েছে, রিলেটেড কনসেপ্ট। কন্ট্রাক্ট চিটিং, এখন অনেক রকমের চিটিং করার অপশন বেরিয়ে গেছে। মানে বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে যারা এই সমস্ত কাজই তারা করছে। তো কন্ট্রাক্ট চিটিং, তারা পুরোটা একদম স্টুডেন্টের কাছ থেকে টাকা নেয়, নিয়ে পুরো কোর্স ওয়ার্ক করিয়ে দিচ্ছে বা তারা একদম পুরো পেপারটা রেডি করে দিচ্ছে। এসএ ব্যাংকের কাছে গিয়ে মানে চাইলেই কোনো একটা বিষয়ের এসে একদম লো কোয়ালিটির তার প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়, পয়সা দিলেই রেডি। গোস্ট রাইটার, এমন লোক আছে যারা পয়সা দিলেই তার কাজটাকে বিভিন্ন ধরনের ম্যাগাজিন আর্টিকেল হোক বা বিভিন্ন ধরনের লেখা করে দেবে। ফ্যাক্ট রাইটার, স্ক্রিপ্ট ডক্টর, বিভিন্ন রকমের আছে, যেগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। আমরা জেনেও গেছি। তো এই ব্যাপারগুলো কিছু সংস্থাও আছে যারা পুরোপুরি একদম এইরকম ভাবেই কাজ করান এবং লোক নিয়োগ করছে। আমি এখানে ক্যারিয়ার কাউন্সিলিং এর কনভেনশনে দেখেছি যে একটা সংস্থা এসেছিল আমার কাছে, যে বলছে আমার কাছে কিছু স্টুডেন্ট দরকার, তার ভালো ইংরেজিতে লেখা এবং বলার মোটামুটি দক্ষতা থাকতে হবে। বিদেশে প্রচুর ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টদেরকে আমাদের কথা বলতে হবে এবং তাদের এই কন্টেন্ট, অ্যাকচুয়ালি কন্টেন্ট ডেভেলপ করতে হবে। কি ধরনের কন্টেন্ট করেন? তো বলছেন যে মোটামুটি সবই করি আমরা, পিএইচডি থিসিস পর্যন্ত করে দিই, সব কিছুই করি। অতএব আপনি এখন 2 লাখ টাকা দিলে পিএইচডি থিসিস হয়তো কিনতে পারবেন। অনেকে এমন আছে যে হয়তো ইন্টেনশনালি করছেন না, মানে কিন্তু তার প্রসেসগুলো জানা নেই। কিভাবে আমি আর্টিকেলটা লিখলে, কিভাবে প্রপার সাইটেশনটা দিলে প্লেজারিজমটা আমার হবে না। হয়তো তিনি ঠিকঠাকই লিখেছেন, তিনি মানে রিসার্চটা ঠিকই করেছেন, কিন্তু তবুও তিনি এরকম কোনো এক্সপার্টের হেল্প নিচ্ছেন, কারণ তিনি কোনো কিছু হয়তো সাবমিট করতে যাচ্ছেন, আর্টিকেল হোক বা অন্য কিছু হোক, তো সঙ্গে সঙ্গে প্লেজারিজম দেখে দিচ্ছে প্রচুর পরিমাণে। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন যে সফটওয়্যারগুলো রয়েছে, প্লেজারিজম সফটওয়্যার আছে, আপনারা জানেন অনেক কিছু। সেই সফটওয়্যারে অনেকে যেটা করি আমরা, সেটা হচ্ছে ফ্রি কিছু সফটওয়্যারে ঝট করে গুগলে গিয়ে দেখলাম যে এ তো কোনো টাকা পয়সা চাইছে না, আমার ইয়েটা দিয়ে দিচ্ছে, রিপোর্টটা দিয়ে দিচ্ছে, আর্টিকেলটা
সাবমিট করে দিলাম। যেটা করে তারা হচ্ছে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না সহজে। এবার এই যে ডেটাবেস সাইজটা, প্লেজারিজম চেকার সফটওয়্যারদের মেন হচ্ছে যখন আমরা আইডেন্টিফিকেট বা এই ধরনের কোনো ভালো সফটওয়্যারে যাচ্ছি, তখন কেন আমরা ফিসটা বেশি, মানে তারা কেন ফিসটা বেশি নিচ্ছে? তার মেন কারণ হচ্ছে এই যে ধরা যাক আইডেন্টিফিকেট ঢুকবে, প্রথমেই তাদেরকে ঢুকতে হবে হয়তো স্কোপাস ইন্ডেক্সে, স্কোপাসের মধ্যে এলসিডিআরে বা স্প্রিঙ্গার লিঙ্কে বা এই ধরনের যে ডেটাবেস, এই ডেটাবেসে ঢোকা শুধু নয়, ডেটাবেসের মধ্যে কয়েক লক্ষ আর্টিকেল রয়েছে, প্রত্যেকটার অ্যাক্সেস তাদের কাছে থাকতে হবে। অ্যাক্সেসটা এমনি এমনি এলসিডিআর তাকে দেবে না, তার জন্য হিউজ পরিমাণ টাকা চার্জ করে। সুতরাং টার্নিটিং বা আইডেন্টিফিকেট বা যেই হোক না কেন, যখনই এই জায়গাটাতে ঢুকছে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একটা বিরাট মানে তৈরি করে নিতে হচ্ছে যে এই আর্টিকেলটা আমরা স্ক্যান করব, তাদের ডেটাবেস সাইজ হিউজ পরিমাণ হতে হবে এবং তার কোয়ালিটি অফ স্ক্যানিং এটা একটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার আছে যারা বর্ন ডিজিটাল ডকুমেন্ট ছাড়া অন্যগুলোকে স্ক্যান করার ক্ষমতায় রাখে না। মানে ধরা যাক কোনো একটা পিডিএফ ফাইলকে যদি ইমেজ হিসেবে করা হয়, তারপরে সেটাকে যদি প্রপার কোনো ওসিআর সফটওয়্যার, যেগুলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন যে সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে যদি ওটাকে রিড করানো না হয়, তাহলে কখনোই ওই সফটওয়্যারের মধ্যে ওই পেজটার মধ্যে কি আছে, সেই কন্টেন্টটা থেকে কি কপি করেছে সেটাকে বোঝা সম্ভব না। সুতরাং এই সমস্ত কোয়ালিটি সব সফটওয়্যারের মধ্যে থাকে না। এই জন্য হুট করে আমরা চাইলাম যে গুগলে গিয়ে দেখি কোন কোন সফটওয়্যারগুলোকে ফ্রিতে প্লেজারিজম চেক করে দিচ্ছে, তারা কিন্তু আদৌ কিছু করতে পারে না। দেখা গেল আমার একটা সফটওয়্যারে বলে দেবে যে 10% দিয়ে আছে, যখনই কোনো ভালো সফটওয়্যারে দেওয়া যাবে সে বলবে যে না এটা 40% আছে, 30% আছে, 20% আছে। অতএব এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব সচেতন থাকা উচিত। আরেকটা কথা, সেটা যে কিছু কিছু সফটওয়্যার আবার এমন আছে যারা তাদের এই ডেটাবেসটা ক্লিন করে না। ক্লিন করা মানে কি, আপনি একটা আপলোড করলেন, আপলোড করা মানে কিন্তু ওই ডেটাটা তারা ওখানে স্টোর করে রাখে। স্টোর করে রাখা মানে যখনই আবার অন্য সফটওয়্যার ওটাকে খুঁজবে, তখন ওদের ডেটাবেসটা যদি সার্চ করতে পারে, তাহলে ওখানে নিজের আর্টিকেলটাই দুটো জায়গাতে দিয়েছেন, একজন ডিলিট করেছে, একজন করেনি। সো ডিলিট যে করেনি নিজের আর্টিকেলটাই যখন করবে, তখন সে দেখিয়ে দেবে যে এটা 90% প্লেজারাইজড কন্টেন্ট। ঠিক আছে? অতএব ফ্রি সফটওয়্যারগুলো খুব সচেতন থাকা দরকার। যেটা করতে পারে না, প্লেজারিজম মানে ডিটেকশন সফটওয়্যারের প্রচুর লিমিটেশন আছে, প্রচুর লিমিটেশন। খুব সামান্য কিছু করতে পারে, শুধুমাত্র ইংলিশ যে সমস্ত টেক্সট আছে সেগুলোই জেনারেলি তারা ঠিকঠাকভাবে করতে পারে, তাও করে না অনেক। যেটা করতে পারে না সেটা হচ্ছে এই নন টেক্সট প্লেজারিজম। কোনো ইমেজ, কোনো বিভিন্ন রকম ট্রান্সলেশন ফরম্যাট আছে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে, সেই ধরনের বিভিন্ন রকমের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে শুধুমাত্র টেক্সট কন্টেন্টটুকুই তারা মানে অ্যাক্সেস করতে পারে আর কি। বাকিগুলো তাদের প্লেজারিজমের কি কন্ডিশন সেটা চেক করতে পারে না। আর একটা হচ্ছে ইন্টারনাল ডেটাবেস। অনেক সময় এমন হয় যে সব জিনিস তো ওয়েবে অ্যাভেলেবেল আছে, এমনটা নাও হতে পারে। কোনো ইনস্টিটিউশন নিজের ক্ষেত্রে হয়তো এখানে 50 জন মাস্টার্স থিসিস জমা দিচ্ছে, তো তাদের থিসিসটা সে নিচ্ছে, নিয়ে হয়তো হার্ড কপিতে জমা নিলে এমন হতে পারে। আবার হয়তো দেখা গেল যে সফট কপিতেই জমা নিয়েছে কিন্তু ইন্টারনাল ডেটাবেসের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে সেই সফটওয়্যারটা, সেই ডেটাবেসটার অ্যাক্সেস এই সমস্ত সফটওয়্যারে থাকে না। সুতরাং সেই কন্টেন্টটা যে প্লেজারাইজ কন্টেন্ট হবে না তার কোনো মানে নেই। এই একটা বড় লিমিটেশন। এগুলো বিভিন্ন সফটওয়্যার, এগুলো আমরা জানি। এই অরিজিনাল হচ্ছে আমাদের ইউজিসি যে আছে শুদ্ধি, শোধ গঙ্গা, শোধ গঙ্গোত্রী যেমন আছে, ঠিক সেরকম শোধ শুদ্ধি। এই শোধ শুদ্ধি অ্যাকচুয়ালি এরা আগে অন্য সফটওয়্যার ইউজ করতো, এখন ড্রিলবিট বলে একটা সফটওয়্যার ইউজ করছে। কিন্তু কিছুদিন আগেও কথা হয়েছিল যে কলেজগুলোকে তারা অ্যাক্সেস দেবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর কিছু নেই। ইউজিসি যে গাইডলাইন আছে, জাস্ট আমি সংক্ষেপে বলে দিই যে সিমিলারিটি চেক যদি 10% থাকে, আপ টু 10%, সেক্ষেত্রে মাইনাস সিমিলারিটি কোনো পেনাল্টি হয় না। যদি 10 to 40% থাকে তাহলে shall be asked to withdraw management, এবং সেক্ষেত্রে তার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। 40
60% যদি হয় তাহলে ম্যানুস্ক্রিপ্ট উইথড্র করতে হবে, প্লাস 1 অ্যানুয়াল ইনক্রিমেন্ট তার বন্ধ হবে। তার সঙ্গে সুপারভাইজার shall not be allowed to be a supervisor to any new masters, MPhil, PhD student, scholar for a period of 2 years. যা 60% হলে পুরোপুরি তার ম্যানুস্ক্রিপ্টটা ক্যান্সেল হয়ে যায় জেনারেলি। তার সঙ্গে দুটো অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 3 বছরের জন্য সমস্ত সুপারভাইজার করা বন্ধ থাকে। ঠিক আছে, ইউজিসি সেলফ প্লেজারিজমের জন্য আলাদা করে কন্টেন্ট একটা নোটিশ বার করেছে। এক্ষেত্রেও সবার ব্যাপারটাকে সচেতন থাকা উচিত। one's own previously published work without adequate citation, ঠিক আছে, নিজের আর্টিকেলও যদি কেউ নিজে ঠিকঠাক সাইট না করে পরে আরেকটা জায়গাতে পাবলিশ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেলফ প্লেজারিজ কন্টেন্টের সাথে এর সঙ্গে আরো বেশ কিছু কনসেপ্ট অনেক যুক্ত আছে, এগুলো সম্পর্কে আমি ডিটেইলস বলছি না, আপনারা জাস্ট তো শুনেছেন। কপিরাইট যেমন আছে ঠিক সেরকম কপি লেফট আছে, যেটা তারা পুরো কপি রাইট নয় এমন কন্টেন্টটাকে ডিল করে। কপি রং, যার উদ্দেশ্য পুরোপুরি কপিরাইটেড কন্টেন্টটাকে মানবো না এরকমই ভাবে ইয়ে করা। আর একটা হচ্ছে ফেয়ার ইউজ। ফেয়ার ইউজটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একাডেমিক যে সমস্ত পারপাসে ইউজ করা হয় যে সমস্ত ডকুমেন্ট সেগুলোকে আমরা ফেয়ার ইউজ বলি। এটা কিছুটা কপিরাইটের সঙ্গে যুক্ত। তো এখানেই আমি শেষ করছি। একাডেমিক ইন্টিগ্রিটি এবং এই প্লেজারিজম দুটো ব্যাপার অনেক আমাদের একই সঙ্গে যুক্ত। সো স্টুডেন্টদেরকে যদি আমরা এখন থেকেই কিভাবে তারা প্লেজারিজমকে সাইড করে প্রপার ডকুমেন্টটা ঠিকঠাকভাবে সাইটেশন ইউজ করে ঠিকঠাকভাবে রেফারেন্সিং ইউজ করে কিভাবে লিখবে সেটা যদি আমরা ট্রেন করাই তাহলে তাদের ভবিষ্যতে ভালো হবে। থ্যাংক ইউ। এখন কোনো অপশন নেই। পিকচারে যে নিচে যেটা ক্যাপশন আছে ক্যাপশন এখন পর্যন্ত সেরকম খুব ভালো সফটওয়্যার বেরোয়নি, ডিটেক্ট করতে পারছে না। হয়তো ডেভেলপ হবে ভবিষ্যতে, তৈরি হচ্ছে, চেষ্টা চলছে। জেপেগ ফরম্যাটে যখনই ওই যে বললাম ওসিআর যখন ট্রান্সফার হচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার রিকগনাইজ করতে পারে, কিন্তু এই দাগটা কি এইটা তো রিকগনাইজ করাটা এত সহজ হয়ে গেছে। আগামী দিনে হয়তো এআই ফরম্যাট আসছে, এআই বিভিন্ন রকম ভাবে এটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে বিভিন্ন রকম ভাবে, কঠিন কাজ। Actually, what is image? Image format money, হচ্ছে না অনেক জায়গায় খুব কম জায়গাতেই সফটওয়্যারের ক্ষমতা রয়েছে যেটা ইয়ে করা যাচ্ছে। একটু এদিকে কিন্তু স্পিনিং অফ ওয়ার্ডটা স্পিন করে দিচ্ছে, প্যারাফ্রেজ করে দিচ্ছে, আর বুঝতে পারছে না। তাহলে কি হচ্ছে না এই রেকর্ডিং ওয়ার্ডটা থাকলে মাত্র প্রবলেম থাকলে হবে না। আর সফটওয়্যারের প্রোগ্রামিং যেমন করা আছে সেমনি আমি চাই আমার একটা প্রশ্ন আছে, গাইডের প্রশ্ন তো শুরু হয়ে গেছে, মডারেটরকে সুযোগ না দিয়ে প্রশ্ন শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই যে চ্যাট জিপিটি, আমার এটা কতবার মনে পড়েছে চ্যাট জিপিটি রেড টু দ্য থিঙ্ক অ্যালাইক। এবার হচ্ছে এই চ্যাট জিপিটি তো এটা কি কোন কনসিডারেশনে চ্যাট জিপিটি তে আপনি যদি বলেন যে একটা ডকুমেন্ট চাই উইথ রেফারেন্স, ঠিক আছে, একদম এরকম ভাবে যদি চান দেখবেন আপনাকে রেফারেন্স দিচ্ছে। কি রকম রেফারেন্স? ওটা কিন্তু তৈরি করা রেফারেন্স, বলতে একটা রেফারেন্স আপনি ম্যাচ করে দেখবেন যে কোনো রেফারেন্স ম্যাচ করবে মিলবে। আবার ওখানেই যদি আপনি এমন বলেন যে এক্স্যাক্ট, আপনি একটু ভালোভাবে বলতে হবে যে এক্স্যাক্ট এবং প্রপার রেফারেন্সটা দিন, তখন আপনাকে হয়তো 5টা রেফারেন্স দেবে কিন্তু প্রপার রেফারেন্স দেবে। কিন্তু আমি বলতে চাইছি কোনো একটা বিষয় নিয়ে আমি জানতে চাইছি
চ্যাটজিপিটি এটা লিখে দিই ডকুমেন্ট দিই এইটা এবার আমি ইউজ করব এবার এটা ওরা দেবে যদি চ্যাটজিপিটি সেইভাবে ডকুমেন্টটাকে দেয় চ্যাটজিপিটি কন্টেন্টকেও যাতে ইয়ে করা যায় ডিটেক্ট মানে তার সিমিলারিটি চেকিংটাও নিয়ে এখন কাজ করছে যেটা কিছু কিছু সফটওয়্যার বেরিয়েছে হ্যাঁ ডেভেলপ হয়েছে কিন্তু চ্যাটজিপিটি তো এবারে করছে স্ট্রিমিং অফ ওয়ার্ড ওটা সামনে করছে ওটা ইউনিকলি ভাবে বলতে চাইছি যে চ্যাটজিপিটি ইউনিকলি ভাবে করে এখন যে প্ল্যাজিয়ারিজম চেকারটি হলো তুমি আগে থেকে ডিল করছো না না কোনোভাবে কিন্তু ওরাও চেষ্টা করছে যাতে এটাকে ইয়ে করে ঠিক আছে কারণ চ্যাটজিপিটি যদি বললাম স্পিনিং অফ ওয়ার্ড করে ওটা ওরা চেষ্টা করছে এটাকে কিন্তু হোয়াটসঅ্যাপ খুলবে এরাও চাইছে যে পরপর 5টা ওয়ার্ড থাকলে তবেই আমি করবো এটা যাতে না হয় মিনিংটাও যাতে সিনট্যাকটিক আর সেমান্টিক দুটো জায়গাতেই যেন আমার ইয়েটা থাকে মানে ভার্বাটিকও যেমন হবে আবার এদিকে একদম সিমেন্টিক ভ্যালুটাকে ওরা দেখছে যে আস্তে আস্তে সফটওয়্যার ডেভেলপ হচ্ছে আগামী দিনে হয়ে যাবে হয় না বলে আমি হোয়াটসঅ্যাপ জানি তো ব্যানার কি তুমি দিয়েছিলে পূজাকে ব্যানার এখানে খুললো কি করে এখানে মেল খুলছে না Dr. Priyadarshini Chakraborty, she will explain food extrusion technology and evolution in the food processing industry. এই যে IQAC এর ন্যাক টক হচ্ছে টপিকটা আমার প্রেজেন্টেশনের টপিক সেটা হচ্ছে ফুড এক্সট্রুশন টেকনোলজি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তো এই নামটা দেখে ফুড এক্সট্রুশন টেকনোলজি একটা ফটোমটো নাম মানে দেখে একটু ভয় ভয় পাওয়ার মানে কেউ নতুন শুনলে একটু ভয় লাগবে বাট দিস ইজ নট এ রকেট সায়েন্স খুব সহজে যদি বোঝাতে যাই আমরা একটু ছোটবেলায় ফিরে যেতে পারি যেরকম আমাদের বাড়িতে ছোট বাচ্চারা বা আমরাও যখন ছোট ছিলাম এই ধরনের খেলনা ক্লে মডেল আর্টিফিশিয়াল ক্লে নিয়ে আমরা অনেকেই খেলা করেছি বা আমাদের ছোট বাড়িতে বাচ্চারা থাকলে আর্টিফিশিয়াল কালারফুল ক্লে পাওয়া যায় ওগুলোকে একটা ওই ডিভাইসের মধ্যে ফিট করে প্রেস করে করে আমরা বিভিন্ন রকমের শেপে খেলনা মডেল এইসব বানাবো তো এক্সট্রুশনকে বোঝানোর সব থেকে ইজি প্রসেস আমার মাথায় এলো যে এই জিনিসটা দিয়ে ডেসক্রাইব করা যেতে পারে ঠিক আছে তো টেকনোলজিটা হচ্ছে operation of shaping a plastic or dough-like material by forcing it through a restriction or die. যেটা আমি এখানে দেখিয়েছি আর কি যে বাচ্চাটা বসে বসে এরকম খেলা করছে একটা রকম ডিভাইস নিয়ে যেটার মধ্যে আর্টিফিশিয়াল ক্লেটা ফিট করেছে আর প্রেস করলে বিভিন্ন শেপের জিনিসপত্র বেরিয়ে আসছে ঠিক আছে তো এইবার ব্যাপারটা হচ্ছে এক্সট্রুশন টেকনোলজিকে আমি প্রথমেই আমার টপিকের টাইটেলে বলেছিলাম যে এটা একটা রেভলিউশন হয়েছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এটা একটা রেভলিউশন নিয়ে এসেছে তো এক্সট্রুশন আসার আগে ফুড টেকনোলজি বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির সিনারিওটা কিরকম ছিল সেটা আগে একটু দেখি তো ফুড ইন্ডাস্ট্রির মেন তিনটে রাজা ছিল হ্যাঁ মানে এই তিনটে ক্যাটাগরি ফুড ইন্ডাস্ট্রিকে রাজত্ব করতো আর কি যেরকম হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট বেকারি অ্যান্ড কনফেকশনস আর ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স চিপস বা পপকর্ন বা বাদাম ভাজা বা এই জাতীয় যখন ফ্রাইড আইটেমস ঠিক আছে তো ডেয়ারি প্রোডাক্টস তো এখনো রমরমিয়ে চলছে খুব ভালোভাবে বেকারি কনফেকশনারও চলছে আর ফার্স্ট জেনারেশন স্ন্যাক্সের মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে বলছি যেগুলো আমি আস্তে আস্তে তো যাই হোক এই ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স কাকে বলে আমি বললাম মুখে তাও এখানে কয়েকটা এখানে এক্সাম্পলস দেওয়া হচ্ছে পপকর্ন চিপস নাটস এটসেট্রা তো এক্সট্রুশন টেকনোলজি যেটা করেছে আসার পরে মানে
ফুড ইন্ডাস্ট্রিতে এক্সট্রুশন টেকনোলজি আসার পরে কি করেছে, ফার্স্ট জেনারেশন স্ন্যাক্সকে তো পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে, তাছাড়া ডেয়ারি প্রোডাক্টস, বেকারি আর কনফেকশন এদের ওপরেও কিছু কিছু প্রভাব ফেলেছে। মানে এই তিনটে স্ন্যাক্স বলুন কি বেকারি কনফেকশন কি ডেয়ারি, তিনটের মধ্যেই হস্তক্ষেপ করেছে একটু একটু ভাবে। সব থেকে মেজর হস্তক্ষেপ করেছে হচ্ছে ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স এর উপর, ঠিক আছে। তো অরিজিনাল ইভলিউশন অফ এক্সট্রুশন টেকনোলজি, কি করে ইভলিউশনটা হলো, অরিজিনটা বা ইভলিউশনটা কোথেকে হলো, খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। এক্সট্রুশন টেকনোলজি এসছে মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি থেকে, ঠিক আছে। তো ফার্স্ট ইউজ অফ এক্সট্রুশন হয়েছিল মেটালার্জি ইন্ডাস্ট্রিতে, যেখানে ব্রহ্মা বলে একজন, সে পেটেন্ট করেছিল লেড পাইপস তৈরি করে, এক্সট্রুশন টেকনোলজি ইউজ করে সে লেড পাইপ বানিয়েছিল, মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রিতে বিলং করে। So he worked on this and he patented the first extrusion process by making seamless lead pipes. Okay, তারপরে অনেকদিন এই এক্সট্রুশন টেকনোলজি নিয়ে নতুন কোনো কাজ চলেনি, বন্ধ ছিল বলা যায়। তো যাই হোক, লেড পাইপ তৈরি হওয়ার পর থেকে নতুন কোনো কাজ অনেক বছর হয়নি। তারপরে ওই একই টেকনোলজি ইউজ করে আবার প্লাস্টিক বা পলিমার ইন্ডাস্ট্রিতে আবার এক্সট্রুশন টেকনোলজির কাজ শুরু হলো, ঠিক আছে। তারপরে মানে কি বলবো, মানে প্লাস্টিক ইন্ডাস্ট্রি বা পলিমার ইন্ডাস্ট্রিতে এক্সট্রুশনের কাজ হতে হতে আস্তে আস্তে মানে এই টেকনোলজিটা বিভিন্ন রকমের প্লাস্টিক ম্যাটেরিয়ালস তৈরি করা বা কোনো পাইপস তৈরি করা, এইসব জিনিস তৈরি হওয়া অনেকদিন ধরে চলবে। 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরিতেও এগুলো চলবে। তো আমরা এখন যে সমস্ত জিনিসপত্র বাড়িতে দেখি, কিছু অ্যালুমিনিয়ামের চ্যানেল ডোরস যেগুলো পাওয়া যায়, বা মেইন যেগুলো দরজা বা জানলায় যে অ্যালুমিনিয়াম চ্যানেলের যে দরজা বা জানলা, ওগুলো যে কেসিংগুলো, দে আর অল এক্সট্রুডেড প্রোডাক্টস, ঠিক আছে। তারপরে যে প্লাস্টিকের ইন্ডাস্ট্রিতে যে পেনের রিফিল থেকে শুরু করে বড় বড় জলের পাইপ, দে আর অল এক্সট্রুডেড প্রোডাক্টস, ঠিক আছে। তো এই এক্সট্রুডেড প্রোডাক্টটা মেইনলি এবার বানানোটা যে শুরু হলো, এর কনসেপ্টটাকে হঠাৎ করে ফুডে নিয়ে আসা, এই জিনিসটা বেশ মজার। তো এটা টিপিক্যাল একটা এক্সট্রুডার মেশিন, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমি একটা পেছনের স্লাইডে একটু যাচ্ছি একটা জিনিস জাস্ট বোঝানোর জন্য। এই ফার্স্ট স্লাইডে আমি যখন এক্সট্রুশন কাকে বলে বলেছিলাম যে শেপিং অফ প্লাস্টিক অর ডো লাইক মেটেরিয়াল। এই ডো লাইক মেটেরিয়ালটা তো আমি এই খেলনার ছলে বুঝিয়ে দিলাম যে ডো লাইক মেটেরিয়াল একটা আটার মন্ড বা একটা মাটির মন্ড, আমি ফিট করছি চলে আসছে। তো প্লাস্টিকটাকে আমি কি করে একটা ডিভাইসের মধ্যে ফিট করলে সে বেরিয়ে আসবে, সেইটা হচ্ছে এই মেশিনটাতে দেখানো হচ্ছে, যে এখানে প্লাস্টিকের পেলেটস, ছোট ছোট স্টোন চিপসের মতো প্লাস্টিকের বল বা প্লাস্টিক পেলেটসকে ফিড করা হচ্ছে মেশিনে। সেইটা স্ক্রুর মতন একটা জিনিস ঘুরছে, লম্বা মতন একটা স্ক্রু দেখা যাচ্ছে, ওই স্ক্রুটা ওই প্লাস্টিক পেলেটস গুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে ফিডার থেকে এখানে ঢুকছে ভেতরে আর স্ক্রুটা ওকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন এগিয়ে নিয়ে যাচ্ছে ভেতরে একটা হিট জেনারেট হচ্ছে, মানে থার্মোকাপলস আছে, হিটার্স আছে, ওই হিটার্স গুলো এই প্লাস্টিকটাকে গলিয়ে ফেলছে, মেল্ট করে দিচ্ছে। ওকে, তো স্ক্রুটা ওই মোল্টেন প্লাস্টিকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এই ফ্রন্ট একটা পজিশনে এইরকম জায়গাটাতে একটা ওপেনিং আছে, খুবই ছোট একটা ওপেনিং, আর ওখানে একটা ডাই থাকে, ঠিক আছে। ও কি করছে, ভেতরের এই হাই টেম্পারেচার এন্ড যে অ্যাটমসফিয়ার আর বাইরের টেম্পারেচার এন্ড অ্যাটমসফিয়ারের খুব ডিফারেন্স আছে, ঠিক আছে। When this molten material is coming out of this die, ওর কনসিস্টেন্সিটা আর molten অবস্থায় থাকছে না, ও র্যাপিডলি ভেপার ফ্ল্যাশ অফ করে নিজে একটা সলিডিফাইড স্টেটে চলে আসছে, দিয়ে এরকম ডিফারেন্ট যেরকম ডাইস লাগানো থাকবে ওরকম ডিফারেন্ট শেপে ও জিনিসটাকে বানিয়ে ফেলছে, ঠিক আছে। কখনো ওই পেনের রিফিল বললাম বা যেরকম পাইপস বললাম বা কিছু শিটস বা ফিল্ম বা কোনো স্ট্রাকচারাল পার্টস, স্পেয়ার পার্টস, এনি কাইন্ড অফ থিং বানানো যায়। তো এই টেকনোলজিটা এই যে এরকম কয়েকটা প্রোডাক্টস, যেগুলো প্লাস্টিক এক্সট্রুশন বা মেটাল এক্সট্রুশনে করে তৈরি করা হয়, এখনো হয়, আগেও হতো, এখনো হয়। এইবার একটা টেকনোলজি ট্রান্সফার হলো, দ্য জার্নি ফ্রম মেকিং প্লাস্টিকস টু থার্মোপ্লাস্টিক ফুড। এতদিন মেটাল বা প্লাস্টিক বানাচ্ছিলাম, এবারে সেই একই টেকনোলজি ইউজ করে আমরা ফুড বানাবো। সো এই থার্মোপ্লাস্টিক ফুডটা কি বা থার্মোপ্লাস্টিক এক্সট্রুশনটা কি জিনিস, আমরা যারা ফুড নিয়ে পড়াশোনা করেছি তাদের কাছে এই টার্মটা পরিচিত। হাই টেম্পারেচার শর্ট টাইম
মানে টেম্পারেচারটা হাই ইউজ করা হয় আর খুব কম সময়ের জন্য হাই টেম্পারেচারটা ইউজ করা হয়। ঠিক আছে, মানে অনেক হাই টেম্পারেচার ইউজ করছি কিন্তু বেশিক্ষণের জন্য হাই টেম্পারেচারটা রাখছি না। তো এই টার্মটা উই আর ফ্যামিলিয়ার উইথ দিস হাই টেম্পারেচার শর্ট টাইম টার্ম। তো থার্মোপ্লাস্টিক এক্সট্রুশনটা হচ্ছে একটা হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস যেটা ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এখানে একটা কথা বলা হয়েছে উইদাউট এনি মডিফিকেশন অফ দ্য বেসিক ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস। মানে প্লাস্টিক বা মেটাল ইন্ডাস্ট্রিতে যেই প্রসেস বা যেই বেসিক ইকুইপমেন্ট আমরা ইউজ করেছিলাম এই ইকুইপমেন্টটা মেশিনটা এটাই থাকছে, টেকনোলজি এটাই থাকছে, শুধু আমরা হাই টেম্পারেচারটা ইউজ করছি আর শর্ট টাইমটা ইউজ করছি। ওখানে হয়তো টাইমটা বেশি লাগাতাম কিন্তু এখানে আমরা টেম্পারেচারটা হাই রাখছি, টাইমটা খুবই শর্ট রাখছি। তো এই টেকনোলজিটা এখানে ইউজ করছি হাই টেম্পারেচার শর্ট টাইম। যে ফুড ইন্ডাস্ট্রিতে এই মেকানিজমটা ইউজ করে আমরা ভ্যারাইটিস অফ প্রোডাক্টস তৈরি করতে পারছি। নেক্সট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য র মেটেরিয়ালস এন্ড অন দ্য ক্যারেক্টারিস্টিক এন্ড দ্য ক্যারেক্টারিস্টিক কোল্ড এক্সট্রুশন ইউজ করতে পারি, মানে যেখানে টেম্পারেচারটা খুবই কম থাকবে। যদি আমরা কোনো পেট ফুডস বা মিট অ্যানালগস তৈরি করতে চাই তাহলে সেখানে আমরা টেম্পারেচারটাকে মিডিয়াম রাখবো, সেটাকে মিডিয়াম শিয়ারও বলা হয়। শিয়ারটা কি জিনিস আমি একটু পরে বলছি। এন্ড যদি এক্সপ্যান্ডেড স্ন্যাক্স বানাতে চাই বা ব্রেকফাস্ট সিরিয়াল বানাতে চাই বা টেক্সচার্ড ভেজিটেবল প্রোটিনস বানাতে চাই তাহলে আমরা হাই শিয়ার ইউজ করব, যেটাকে আমরা থার্মোপ্লাস্টিক এক্সট্রুশন বলি আর কি। ঠিক আছে, তো এই তিন রকমের যে জিনিস পাস্তা বানানো হয় বা প্রসেস মিট প্রোডাক্টস আর্টিফিশিয়াল সসেজ বা সুরিমি এই টাইপসের জিনিস, মিট অ্যানালগস মানে যেগুলো মাংসের মতন দেখতে বাট দে আর নট মিট। হ্যাঁ, আর এক্সপ্যান্ডেড স্ন্যাক্স মানে এখন বাজারে এক্সপ্যান্ডেড স্ন্যাক্সের ছড়াছড়ি, মানে যে কোনো প্যাকেটে এক্সপ্যান্ডেড স্ন্যাক্স কুরকুরে থেকে শুরু করে সব কিছু, মানে নামটা বলা উচিত না আমাদের ব্র্যান্ড নেম বাট বলছি আর কি। তো যাই হোক, এবার advancement of extrusion technology as a food processing tool. তো ফার্স্ট যে এক্সট্রুডারটা ডেভেলপ হয়েছিল ফুড ইন্ডাস্ট্রিতে সেটা তৈরি হয়েছিল সসেজ বানানোর জন্য। তো সসেজ বানানোর জন্য কোনো হাই টেম্পারেচার দরকার ছিল না। সসেজগুলোকে জাস্ট ওই যেরকম ওই ছোটবেলার খেলনাটা ওটা খাবার মাথায় মনে করলেই হবে যে ওরকম একটা মেশিনের মধ্যে মিটটাকে ইনসার্ট করা হতো আর একটা পিস্টন হেড একটা হ্যান্ডেলের মতন দিয়ে ওটাকে প্রেস করলে সসেজের শেপে ওগুলো বেরিয়ে আসে। ঠিক আছে, বাড়িতেও বানানো যায়, ছোট ছোট হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরে ওগুলো বাড়িতে। তো ওইটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে এক্সট্রুডারের ফার্স্ট এন্ট্রি। তো তখন শুধুমাত্র এই কোল্ড এক্সট্রুশন উইদাউট এনি টেম্পারেচার সসেজ বানানোর জন্য 1870s এ এরকম ফুড এক্সট্রুডার বানানো হয়েছিল। তারপরে আরো কয়েক বছর পরে 1930s এর সময় সিঙ্গল স্ক্রু এক্সট্রুডার বলে এক রকমের মেশিন ফুড এক্সট্রুডার মানে ফুড ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিল। মানে সেটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে অলরেডি চলছিল, মানে এতদিন ধরে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে অলরেডি ওটার অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে চলছিল। এবারে সেটা ফুড ইন্ডাস্ট্রিতে এন্ট্রি এলো। কি বানানোর জন্য না, পাস্তা বানানোর জন্য। সেমোলিনা এন্ড ওয়াটার, সেমোলিনা মানে সুজি আর ওয়াটার, এই দুটোকে কম্বাইন করে আমরা পাস্তা বানাই। এখনো পাস্তা মেকার নেটে সার্চ করলে দেখবে বড় বড় ছোট ছোট পোর্টেবল অনেক শেপে পাস্তা প্রোডাক্টস বানানো যায়। কিছু না, সুজি ময়দা ডিম এইসব অ্যাড করে দিয়ে হ্যান্ডেল ঘোরালেই সুন্দর সুন্দর শেপে পাস্তা বেরিয়ে আসে। নেক্সট, এবার লাস্টে ফাইনাল যেই মানে এন্ট্রিটা এলো ফুড ইন্ডাস্ট্রিতে এক্সট্রুশনের, সেইটা হচ্ছে কাছাকাছি আবার 1940s এ অ্যাডামস কোম্পানি বলে একটা কোম্পানি এক্সট্রুশন কুকিং টেকনোলজিটাকে ফুড ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস করা হলো। সেইখানে আমরা দেখছি যে প্রচুর ধরনের স্ন্যাক ফুডস মার্কেটে তারপর থেকে আসা শুরু হলো। ওকে, আর তারপর the first patent on the application of twin screw extrusion technology was filed in the mid 1950s. Okay. এবারে ফুড এক্সট্রুশন টেকনোলজিটা কি? এটা কিছুই না, যেটা নরমাল প্লাস্টিক বা মেটাল ইন্ডাস্ট্রিতে আমরা দেখছিলাম সেটাই, সেই টেকনোলজি, জাস্ট ওটার ইউজ হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে। ওকে, এখানে আমরা দেখছি যে ইটস আ প্রসেস বাই হুইচ সেট অফ মিক্সড ইনগ্রেডিয়েন্টস, অনেক রকমের মিক্সড ইনগ্রেডিয়েন্টসকে একটা ডিভাইসের মধ্যে ফিট করে একটা ওপেনিং এর থ্রু দিয়ে আমরা ওটাকে ফোর্স করে বের করছি। আর সেই ওপেনিং দিয়ে যখন সেটা বেরিয়ে আসছে সেটার বিভিন্ন রকমের শেপস হচ্ছে, সেখানে একটা ব্লেড থাকে, সেই ব্লেড দিয়ে বিভিন্ন শেপের জিনিসগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয় যাতে একটা ইউনিফর্মিটি থাকে প্রোডাক্টসগুলোর মধ্যে।
যে মেশিনটা দিয়ে আমরা কাজটা করি, এক্সট্রুশনটা করি, সেটাকে এক্সট্রুডার বলা হয়। আর যে মিক্সটা ফিট করছি ভেতরে, সেই মিক্সটার নাম হচ্ছে এক্সট্রুডেড। ওকে, এবার এই মেশিনের মধ্যে স্ক্রু থাকে। স্ক্রুটা খুব ইম্পর্টেন্ট ফাংশন। এই স্ক্রুটাই কাজ করে হচ্ছে মেটেরিয়ালটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর কি। এবার এক্সট্রুডারের কি আর এক্সট্রুডারের টাইপস। এক্সট্রুডারের ডিভাইসটা টিপিক্যালি এরকম দেখতে হয় জিনিসটা। আর এটা সাইডেরটা হচ্ছে পাস্তা মেকার, যেটাও হচ্ছে এক ধরনের এক্সট্রুডার। ওকে, এই রাইট হ্যান্ড সাইডের জিনিসটা পাস্তা মেকার। দিস ইজ অলসো আ ফর্ম অফ এক্সট্রুডার, বাট এখানে আমরা হিট ইউজ করি না। দিস ইজ আ ফর্ম অফ কোল্ড এক্সট্রুশন। আর লেফট হ্যান্ড সাইডেরটা হচ্ছে যেটা আমরা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউজ করে থাকি, যেখানে টেম্পারেচার ইউজ করি আর লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি করার জন্য লেফট হ্যান্ড সাইডের এই মেশিনটা আমরা ইউজ করে থাকি, মেইনলি স্ন্যাক্স বানানোর জন্য। তো এইটার ডিফারেন্ট পার্টস গুলো এখানে দেখানো হয়েছে পরিষ্কার করে, যে কোন জায়গাটায় হিটিং সিস্টেম থাকে, কোথায় বাটার থাকে, কোথায় ডাই থাকে, একটা মোটর থাকে যেটা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে। ফিডার দিয়ে আমরা যে খাবারটা বানাতে চাই তার র মেটেরিয়ালটাকে এখানে ফিড করতে হয়। আর একটা কুলিং সিস্টেম থাকে, একটা ওয়াটার পাম্প থাকে, মানে মেশিনটা যাতে ওভার হিটিং না হয়ে যায়, ভেতরে মেটেরিয়াল যাতে বার্ন না করে যায়, ওভার হিটিংটাকে কন্ট্রোল করার জন্য বাইরে থেকে ওয়াটারের চ্যানেল করা থাকে। সেই কুলিং সিস্টেমটাই ওভার হিটিং হওয়া থেকে সেটাকে কন্ট্রোল করে বা রেগুলেট করে। সবই এরকম সেটাই না স্যার, সসেজ বানানোর জন্য এই ধরনের মেশিন, যে পাস্তা মেকার যেরকম দেখালাম, হ্যাঁ, এটাতে কোনো মানে হিট লাগবে না। এগুলো কি ডোমেস্টিক্যালি ইউজ করা যায়, খুবই ছোট আকারে পাওয়া যায় ডোমেস্টিক্যালি। এখানে হয়েছিল তো, এখানে স্টুডেন্টরা করেছিল না, আমি তো কালকেই করলাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ না কিনে মানে ওই একটা মেশিন কিনে নিলেই হবে। আমিও তো ওই সসেজ হয়ে যাবে, সসেজ খাওয়া ভালো নয় বলে। অত টাইম কোথায়? হ্যাঁ, নেক্সট আমরা দেখবো টাইপ অফ এক্সট্রুডারস। দুভাবে এই টাইপটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। একটা হচ্ছে নেচার অফ স্ক্রু, যে মেশিনটার মধ্যে একটা সিঙ্গেল এক্সট্রুডার স্ক্রু থাকবে না দুটো স্ক্রু থাকবে। সেই হিসেবে এই এক্সট্রুডারকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, সিঙ্গেল স্ক্রু এক্সট্রুডার আর টুয়াইন স্ক্রু এক্সট্রুডার। আরেকটা হচ্ছে অন্য আরেকভাবে আমরা এক্সট্রুডারকে ক্লাসিফাই করতে পারি, দ্যাট ইজ মেথড অফ অপারেশন, কোল্ড এক্সট্রুডার আর হট এক্সট্রুডার। মানে একটাতে আমরা হিট ইউজ করছি না, আরেকটাতে আমরা হিট ইউজ করছি। সো এই নেচার অফ স্ক্রুতে খুবই সিম্পল জিনিস। এটা সিঙ্গেল স্ক্রুতে বোঝাই যাচ্ছে যে ভেতরে মেশিনটার ভেতরে একটা স্ক্রু থাকে, ওই একটা স্ক্রুই পুরো কাজটা করছে আর কি। মানে একটা স্ক্রুয়ের কাজ হচ্ছে মেটেরিয়ালটাকে ভালোভাবে, র মেটেরিয়ালটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ডাই অবধি পৌঁছে দেওয়া। আর টুয়াইন স্ক্রু এক্সট্রুডারের বেনিফিটটা অনেকটা বেশি, বিকজ ওখানে দুটো স্ক্রু থাকে, একটা ব্যারেলের মধ্যে দুটো স্ক্রু একসাথে রোটেট করে, সেই কারণে ভেতরে হিট জেনারেশনও বেশি হয়, ফ্রিকশনটাও বেশি হয়, আর প্রোডাক্টগুলোর নেচার অনেকটা ইমপ্রুভ, দ্যাট অনেকটা এক্সপ্যান্ডেড, অনেকটা ডেভেলপ হয়। একটু ডেমনস্ট্রেশন এগুলো স্ক্রুগুলো কীরকম হয়। সিঙ্গেল স্ক্রুটা তো সিঙ্গেল একটাই স্ক্রু। টুইন স্ক্রু যেটা আছে সেটা যদি দুটো স্ক্রু একই ডাইরেকশনে ঘোরে, একসাথে একই ডাইরেকশনে যদি ঘোরে, তাহলে সেটাকে আমরা কো রোটেটিং স্ক্রু এক্সট্রুডার বলি। আর দুটো স্ক্রু যদি আলাদা আলাদা দুটো ডাইরেকশনে ঘোরে, কাউন্টার অ্যান্টি প্যারালাল ওয়েতে ঘোরে, তাহলে সেটাকে আমরা কাউন্টার রোটেটিং এক্সট্রুডার বলি। তারপরে মেথড অফ অপারেশনে, যেটা অলরেডি আমি একটু আগে বললাম, যে একটা উইদাউট এনি হিট আর উইদাউট এনি হাই টেম্পারেচার ইউজ করা হয়, সেটা হচ্ছে কোল্ড এক্সট্রুশন, যেখানে টেম্পারেচার অফ দ্য ফুড রিমেইনস অ্যাট অ্যাম্বিয়েন্ট আর জেনারেলি বিলো 100 হয়। কিছু কিছু প্রোডাক্টসের মানে টেম্পারেচারটা কোনো ফ্যাক্টর করে, মানে টেম্পারেচার বলে মানে কোনো হিট লাগেই না, যেরকম পাস্তা বানানোর ক্ষেত্রে টেম্পারেচার লাগেই না। কিন্তু ফিশ পেস্ট বা সুরিনি এগুলো মোটামুটি একটু টেম্পারেচার লাগে, বাট স্টিল
the temperature remains below 100. Hot extrusion এর ক্ষেত্রে definitely সেটা temperature above 100 হতে হবে, কখনো কখনো 200 অবধিও চলে যায় temperature। আর এখানে মানে আমরা বাইরে থেকে টেম্পারেচারটা হয়তো 100 প্রোভাইড করছি, কিন্তু ফ্রিকশনাল হিট বলে একটা হিট ভেতরে জেনারেট হয়, বিকজ এর ভেতরে আমি একটু আগে দেখিয়েছিলাম স্ক্রুগুলো যখন মুভ করে, একটার সাথে একটা স্ক্রু বা একটা সিঙ্গেল স্ক্রু যখন মুভ করে, ওই স্ক্রুটা নিজে ফ্রিকশনাল একটা হিট জেনারেট করে, সো ওখানে একটা অ্যাডিশনাল হিট অলরেডি চলে আসে। তো সেখান থেকে এক্সট্রা হিট পাচ্ছি, একটা টেম্পারেচার পাচ্ছি, তো যেই হিটটা আমরা প্রোভাইড করছি প্লাস একটা ফ্রিকশনাল হিট, দুটোর অ্যাডিশনাল মানে দুটোর অ্যাডেড হিট টেম্পারেচারটাকে রাইজ করে দেয়। ওই যে এইচটিএসটিটা বললেন, ওটা কি মানে খুব অল্প সময়ের জন্য খুব হাই টেম্পারেচার দেওয়া হচ্ছে? এগুলো সবই তাই? এগুলো সবই তাই না স্যার, এই সেকেন্ডটা মানে হাই হট এক্সট্রুশন যেটা বলছি সেই ক্ষেত্রে, কোল্ড এক্সট্রুশনের ক্ষেত্রে সেটা না, এইচটিএসটি অনলি ফর হট এক্সট্রুশন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে পাস্তা প্রোডাক্ট বানানো হচ্ছে, যেটা আমরা একটু আগে ছোট মেশিন দেখলাম, এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কোল্ড এক্সট্রুশন হচ্ছে পাস্তা প্রোডাক্ট বানানো। মানে ডেফিনেটলি এত লম্বা পাস্তা হবে না, একটা ব্লেড দিয়ে ওকে কাটা হয়। ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইজেরও থাকে, সেটা ডিফারেন্ট মেশিন। সবই মেশিন। আর এইটা হলো ইনফ্যাক্ট এটা আমি যে ল্যাবে কাজ করেছি সেই ল্যাবে আমি এই মেশিনে কাজ করেছি, ওই মেশিনটার ছবি এটা হচ্ছে হট এক্সট্রুশন। তো এখানেই হাই টেম্পারেচার শর্ট টাইম ইউজ করে কাজ কি এটার উপর মেশিনটা দেখো কি করেন আপনি? ওটা কাজ করুন। এই যে মানে যে স্ন্যাক্সগুলো এখন রেডিলি আমরা মার্কেটে দিচ্ছি, কুরকুরে ফর এক্সাম্পল, কুরকুরে তো মানে রমরমিয়া মার্কেট এক সময় মানে যখন বাজারে এসেছিল ইট ওয়াজ মানে সেলিং লাইক এনিথিং, সবাই পাগলের মতন কুরকুরেই খেয়ে যাচ্ছে আর কিছু চেনে না। তখন আলুর চিপ ভুলে যায়, বাদাম ভুলে যায়, পপকর্ন কিছু ভুলে গেছে, তখন সবাই মার্কেটে কুরকুরেই খাচ্ছে, এখন নতুন এসছে মার্কেটে। তো যখন নতুন কোনো জিনিস আসে সেটার যেরকম ভালো দিকটাও আমরা দেখি, সেরকম আস্তে আস্তে সেটা নিয়ে খারাপ চর্চাও শুরু হয়। আমি বলছি সেই খারাপ চর্চাটাও আজিরা, হ্যাঁ কুরকুরে খাওয়াতে না, আমি ওই কুরকুরে টাইপের প্রোডাক্ট নিয়েই কাজ করেছি, মানে নট কুরকুরে বাট সাবস্টিটিউট অফ কুরকুরে বা সামথিং লাইক দ্যাট। এই যে বলতাম মানে কুরকুরে বলতে না বার্ন করলে বার্ন করতেই থাকে না, প্লাস্টিক কি ধরনের সো হট এক্সপ্রেশনের এটা হচ্ছে একটা এক্সাম্পল, মানে এখানে যে মেশিনটা আমি এমনি ডেমো আমরা অনেকবার দেখিয়েছি, সেই এই মেশিনটাতে পার্টিকুলারলি আমি মেশিনটাতে আমি কাজ করেছি। এখানে একটা সাইডে ছোট একটা বক্সের মধ্যে যেটা দেখাচ্ছে যে মেটেরিয়ালটা ফিট করার পরে মেটেরিয়ালটা এইভাবে বেরিয়ে আসছে, ওপরে যেটা পাস্তা প্রোডাক্ট বেরিয়ে আসছে আমরা দেখছিলাম, এখানে একটা এমন প্রোডাক্ট বেরিয়ে আসছে যেটা রেডি টু ইট, মানে কুরকুরেকে তো আমাদের আলাদা করে ভাজতে হয় না, প্যাকেট থেকে বার করে ডাইরেক্ট কনজিউম করছি। তো ওই ধরনের মেটেরিয়াল এখান থেকে একদম কুকড অবস্থায় বেরিয়ে আসছে। শুধু আমাদেরকে একটা ব্লেড সামনে রাখতে হবে, ব্লেডটা কন্টিনিউয়াসলি ওটাকে একটা পার্টিকুলার শেপে কাটতে থাকবে, মানে সাইজে আর কি কাটতে থাকবে, যাতে একটা লম্বা একটা ছোট একটা মোটা এরকম না হয়। ইউনিফর্মিটি মেনটেন করার জন্য একটা ব্লেড রাখে, আর যদি ব্লেডটা না লাগাই আমরা তাহলে এরকম লম্বা পাইপের মতনই পুরোটা বেরিয়ে আসবে, পরে সেটাকে আবার ছোট ছোট করে ভেঙে কাটবে। তো এই মেকানিজম কি, এক্সট্রুশন টেকনোলজির মেকানিজমটা কি, যে কেন ভেতরে ওরকম যে কোনো ফুড মেটেরিয়াল র মেটেরিয়ালকে ফিড করলে হঠাৎ করে ওরকম জিনিসটা একটা সুন্দর স্ন্যাক্সের মতন বেরিয়ে চলে আসছে, কি কাজটা চলছে এটা কি হবে। তো যে স্ট্রাকচারটা হচ্ছে এক্সট্রুডেড প্রোডাক্টের, ইট ইজ ক্রিয়েটেড বাই ফর্মিং আ ফ্লুইড মেল্ট ফ্রম আ পলিমার। তো আমি যখন প্লাস্টিক ইন্ডাস্ট্রির কথা বলছিলাম তখন একটা ছবি দেখিয়েছিলাম যেখানে আমরা ছোট ছোট প্লাস্টিক পেলেটসকে মেশিনটার মধ্যে ফিড করছি, আর সেখানে টেম্পারেচার ঠিক হচ্ছে প্লাস্টিকটাকে গলিয়ে ফেলছে। ওই একই মেকানিজম এখানে হচ্ছে আমাদের ফুডের ক্ষেত্রে। আমাদের ফুডের যে কটা মানে কি বলবো, ফুডের মধ্যে যে কটা মানে ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার্স যেগুলো বললাম চালের গুঁড়ো বলো বা কর্নের ফ্লাওয়ার বলো, তো এগুলো প্রত্যেকটার মধ্যে কিছু কিছু বায়োমলিকিউলস থাকে, মেইনলি কার্বোহাইড্রেটস থাকে। তো এই পলিমারগুলো কি হচ্ছে, মেইনলি স্টার্চ বা কার্বোহাইড্রেট রিচ কোনো ম্যাটেরিয়াল যখন আমরা এই মেশিনটার মধ্যে দিই, যেরকম ভাবে প্লাস্টিকটা মেল্ট হচ্ছে সেই একই টেকনোলজি মানে সেই একই মেকানিজমে কিন্তু আমার ওই বায়োপলিমার্সগুলো বা স্টার্চ মলিকিউলসগুলো মেল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি একটা চালের গুঁড়ো হয়তো মেশিনটার মধ্যে ঢোকালাম, ভেতরে ঢোকার পরে চালের গুঁড়োটা পুরো লিকুইড ফর্মে একদম মোল্টেন ফর্মে চলে আসছে, যেটা আমরা চোখের সামনে কোনো কিছু করেও কিন্তু চালের গুঁড়োটাকে কখনো মেল্ট করতে পারি না। বাট ওই মেশিনের ভেতরে
যখন ওই চালের গুঁড়ো বা কর্নের ফ্লাওয়ার যে কোনো জিনিস যখন আমরা ফিড করব মেশিনের ভেতরে হাই টেম্পারেচার, হাই শিয়ার ফোর্স, ফ্রিকশন, ওই স্ক্রুগুলো এমনভাবে কাজ করে যে জিনিসটা পুরোটা ফ্লুইড মেল্ট হয়ে যায়, পুরো লিকুইড মল্টেন একটা ফর্মে চলে আসে। তাছাড়া আমরা শুধুমাত্র যে একটা ফ্লাওয়ার দিচ্ছি তা না, তার সাথে আমরা একটুখানি জল দিই, কখনো কখনো চালের গুঁড়োটার সাথে জলটা মিশিয়ে দিয়ে দিই, মানে ভেজা অবস্থায় না, জাস্ট ছিটে দেওয়ার জল। বা কখনো কখনো মেশিনের মধ্যে স্প্রিংকলার থাকে, কিছু কিছু অ্যাডভান্স মেশিন আছে তাদের মধ্যে স্প্রিংকলার থাকে, দে স্প্রিঙ্কল দ্য ওয়াটার, জাস্ট একটু ছিটিয়ে দেওয়া জল, ভেজানো না। তো ওইভাবে ওয়াটারের একটু মানে ইন্ট্রোডাকশন অফ ওয়াটার ওখানে করা হচ্ছে। আর সেই ওয়াটারের ভেপারগুলো ভেতরে যখন হাই টেম্পারেচার হয়, সেই ওয়াটারের ভেপারগুলো কি করে, বাবল ফর্ম করে, যে বাবলসগুলো এই মেল্টেড হওয়া ফ্লুইডটার মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? ওই মল্টেন লিকুইডটা বা মল্টেন যে মাছটা তৈরি হলো তার মধ্যে বাবলসগুলো ঢুকে ক্যাপচার হয়ে থাকছে। এবার ভেতরের জিনিসটা টেম্পারেচার অনেক হাই, ভেতরে মানে অ্যাটমসফিয়ারটা অনেকটা হাই, মানে হিটেড আপ, বাইরের অ্যাটমসফিয়ার পুরো ঠান্ডা, মানে কম্প্যারেটিভলি অনেকটা ঠান্ডা, ভেতরে আমার 100, 150, 200 টেম্পারেচার, সেখানে বাইরের টেম্পারেচার একদম নর্মাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তো জিনিসটা ওই মল্টেন মাছটা যখন ভেতর থেকে বাইরে বেরোচ্ছে একটা ছোট্ট অরিফেস, একদম ছোট, ঠিক আছে, একটা ছোট্ট কনস্ট্রিক্টর একটা জাস্ট অরিফেস দিয়ে যখন সাডেনলি একটা অ্যাটমসফিয়ারিক চেঞ্জ, একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, জিনিসটা একদম সলিডিফাই হয়ে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। এক্সপ্যান্ড হয়ে যে কুরকুরে যেরকম দেখতে হয় ওরকম একটা মাছ একদম বেরিয়ে ইনস্ট্যান্টলি, মানে ওটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে জিনিসটা এই কন্ডিশন থেকে, মল্টেন কন্ডিশন থেকে একদম একটা সলিডিফাইড কন্ডিশনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইটাই হলো মেইন মেকানিজম। তো জিনিসটা ঠিক এরকম দেখতে হয়, প্রোডাক্টটা যখন এখানে এদিকে লেফট হ্যান্ড সাইডে আসছে সুপার হিটেড ডো, যে সুপার হিটেড ডো মানে আমার এই মল্টেন মাছটা, আর এই ছোট এই ফাঁকাটা মাঝখানে, দিস ইজ দ্য ডাইটা থেকে যখন এই সুপার হিটেড ডোটা যখন ডাইটাকে ক্রস করে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার দিকে চলে আসছে, তখন আস্তে আস্তে শেপটা সাডেনলি যখন বেরিয়ে আসছে একদম ইনস্ট্যান্টলি সলিডিফাই হয়ে আসছে, আর যত বেরিয়ে একদম বাইরে আসছে ঠিক এতটা ভাবে ভালোভাবেও এক্সপ্যান্ড হয়। এবার এই এক্সপ্যানশনটা ডিপেন্ড করে আমি কি ধরনের র মেটেরিয়াল দিচ্ছি, যত বেশি স্টার্চি মেটেরিয়াল দেবো তত ভালো এক্সপ্যানশন হবে, মানে রিসার্চ এটাই বলছে। ওকে, এবার তুমি যেটা জিজ্ঞেস করো, প্লাস্টিক ইন এক্সট্রুডেড ফুড, তো খুব অবাক করা একটা বিষয়। তো রিউমার মানে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়ে গেছিল এরকম রিউমার যে পার্টিকুলার এই নমকিনটা, যেটার নাম কুরকুরে, যেটা আমি বলতে চাইনি, স্লাইডে দেখাতে চাইনি, তো এই রিউমারটা স্প্রেড হয়েছিল যে পার্টিকুলার এই নমকিনটার মধ্যে প্লাস্টিক মেটেরিয়াল থাকছে, কেননা এটাকে যত পোড়ানো হচ্ছে গলে গলে প্লাস্টিকের মতন পড়ে। কেন এই জিনিসটা যে পোড়ালেই যে প্লাস্টিকের মতন গলে গলে পড়ে, হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দিস? কিছু না, এই ফ্লেমেবল নেচারটা হয়েছে বিকজ অফ দ্য স্টার্চ পলিমার, স্টার্চটা যে মল্টেন কন্ডিশনের ভেতরে ছিল, দিয়ে সাডেন এক্সপ্যানশন হওয়ার পরে এই যে মেকানিজমটা ফলো করে যে বেরালো, এইটার কারণে অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়াল স্ট্রাকচারটা যে ক্রস সেকশনাল ইমেজ যখন আমরা দেখবো, কুরকুরেকে যদি কেটে ক্রস সেকশন করে দেখি ঠিক এরকম দেখতে লাগে, ঠিক আছে? আর এই যেটা গোল করে আমি দেখিয়েছি এটা তো দেখে মনে হচ্ছে পুরোটাই প্লাস্টিক, কিন্তু দে আর নট প্লাস্টিক, প্লাস্টিকের কোনো চিহ্ন ভেতরে থাকে না, দিস ইজ জাস্ট এগুলো মানে স্টার্চের খেলা, স্টার্চ আর এক্সট্রুশন টেকনোলজির খেলা, আর কিছু না, দিস ইজ নাথিং। না মানে ওটা কিছু না, অ্যাবসলিউটলি নাথিং। হ্যাঁ, তারপরে ভালোই তো খাওয়া যাবে তাহলে, ওটা মানে মিথ, ওটা ফেসবুক ইউনিভার্সিটির যেসব বলে না ছড়িয়ে দেয়, এইটা ভালো করে ফটো তুলে আমার নিজের বলকে দেখো, পলিমার মানে প্লাস্টিক পলিমার না, বায়ো পলিমার, দিস ইজ নট প্লাস্টিক। এটা ক্লাস করেছিলাম নিয়েছে চাল থেকে অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি হচ্ছে। স্টার্চ থাকছে তো চালের মধ্যে, স্টার্চ ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ স্টার্চ। ওই পলিমারের সাথে আমরা এটা গুলিয়ে দিই না, এটা বায়ো পলিমার, স্টার্চের মানে চালের মধ্যে যেটা থাকছে সেটা বায়ো পলিমার। সো প্লাস্টিক নিয়ে, ঠিক আছে? হ্যাঁ। নেক্সট হচ্ছে এক্সট্রুডেড ফুড অ্যান্ড স্ন্যাক্স। অনেক রকমের ভ্যারাইটিস অফ স্ন্যাক্স আছে, যেটা কিনা আমাদের প্রসেসড ফুডের মার্কেটটাকে পুরো রিভলিউশনাইজ করে দিয়েছে। মানে এখন মানে ইউ নেম ইট, অ্যান্ড মানে যে কোনো প্যাকেটের মধ্যে শুধু এক্সট্রুডেড স্ন্যাক্সই আছে, সে টেরামেরা, অ্যাঙ্গেলস, ফ্যাঙ্গেলস, বিঙ্গো, কত কিছু বেরিয়ে গেছে, মানে কোনো কিছুর আর নো লিমিট, নো স্টপিং। তো
এমন রেভলিউশনই এখন সব পাম্প নানা রকমের হয়, ওগুলোও সব এক। সব কিছু এক। মানে ওই ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স ছাড়া হ্যাঁ সয়াবিন, ইভেন আমরা যে সয়াবিন খাচ্ছি, সয়াবিন ব্রেকফাস্ট সিরিয়ালস যেগুলো আমরা খাচ্ছি সব কিছু খাচ্ছি না, সব ভালো। ইট ইজ নট অ্যাট অল হার্মফুল। তো এরকম একটা রেভলিউশন হওয়ার পরে মানে আরো নতুন কিছু হওয়া বা মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বা মেইনলি স্ন্যাক্স ইন্ডাস্ট্রিতে এর পরেও মানে এর থেকেও বেটার কিছু হওয়ার জন্য অনেক দিন ওয়েট করতে হবে। মানে এত বড় একটা যে রেভলিউশন হয়েছে, তো তার জন্য মানে এরপরে আবার নতুন কিছু ভাবতে গেলে লোককে সত্যি অনেকটা বেশি ভাবতে হবে। বিকজ এরকম রেভলিউশন একটা কোথায় মেটাল ইন্ডাস্ট্রি বা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে এটা চলছিল, সেখান থেকে ফুডে নিয়ে এসে যে এরকম একটা রিমার্কেবল চেঞ্জ হবে, মানে সত্যি দিস ইজ রিমার্কেবল। তো কি না হয় এখানে ডাইরেক্ট এক্সপ্যান্ডেড স্ন্যাক্স থেকে শুরু করে ব্রেকফাস্ট সিরিয়ালস, everything comes under extruded food and snacks. And textured product যেগুলোকে আমরা textured vegetable protein বলি, যেরকম ওই soya nuggets যেগুলো বলি। meat like structure, মিটের মতন দেখতে, impart a fibrous structure, meat like দেখতে হয়। সেটার মধ্যে সেটার এক্সপ্যানশনটা অতটা ভালো হয় না, বিকজ সেখানে ফাইবারের সেখানে প্রোটিনের কন্টেন্টটা অনেক বেশি থাকে, তাই জন্য ওগুলো অত এক্সপ্যান্ড হয় না। সোয়া নাগেটস বা এগুলো ওগুলো কিন্তু রেডি টু ইট না, উই হ্যাভ টু কুক, ওগুলোকে হয় সোক করতে হয় বা রান্না করে খেতে হয়, বা ওটা অতটা এক্সপ্যান্ডেড জিনিস না, বিকজ ওদের ওদের প্রোটিন কন্টেন্টটা অনেক বেশি থাকে। তাই জন্য একটু আগে আমি বলেছিলাম যে যত স্টার্চ কন্টেন্ট বেশি থাকে তত প্রোডাক্টগুলোর এক্সপ্যানশন ভালো হয়। তো যেহেতু সোয়া নাগেটস, সোয়া ইজ ভেরি হাই ইন প্রোটিন, সোয়া দিয়ে যে সোয়া নাগেটস বানানো হয় ওগুলোর মধ্যে যেহেতু প্রোটিন কন্টেন্ট বেশি, ওগুলোর এক্সপ্যানশন অত বেশি হয় না, আর ওগুলো রেডি টু ইটও হয় না, ওগুলোকে আমাদের আবার ফার্দার একটু রান্না করে খাওয়া খেতে হবে। তাছাড়াও আমি যখন এক্সট্রুশন আসার আগের যে সিনারিও দেখিয়েছিলাম, যে বেকারি বা কনফেকশনারিজ আর ফার্স্ট জেনারেশন স্ন্যাক্স সবগুলো যেটা নিজের জায়গায় রাজত্ব করতো, এখন এক্সট্রুশন চলে আসার পরে এখন এক্সট্রুশন কনফেকশনারিজের মধ্যে ঢুকে গেছে। কনফেকশনারিজের অনেক প্রোডাক্ট এক্সট্রুডেড জিনিস, যে ক্রিম ফিল্ড কোনো স্ন্যাক্স, একটা স্ন্যাক্স তার মধ্যে চকলেটের ফিলিং, একটা স্ন্যাক্স তার মধ্যে স্ট্রবেরি জেলি ফিলিং, এরকম ডিফারেন্ট ক্রিম ফিল্ড স্ন্যাক্স, এগুলো সব কনফেকশনারি আইটেমের মধ্যে এক্সট্রুশন হস্তক্ষেপ করে ফেলেছে। চিংগাম বলো বা এনিথিং সব কিছুর মধ্যে আছে, ইভেন চিজ অ্যানালগস, মানে ডেয়ারি ইন্ডাস্ট্রিতেও ঢুকে গেছে। এখন ডেয়ারি ইন্ডাস্ট্রির মধ্যেও এক্সট্রুশন ঢুকেছে, ফার্স্ট জেনারেশন স্ন্যাক্সকে হাটিয়ে দিয়ে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন স্ন্যাক্স বলে নতুন নতুন স্ন্যাক্স আসছে, সেগুলো সব এখন এক্সট্রুশনের দ্বারা কন্ট্রোল হচ্ছে। ইভেন অ্যানিমাল ফিড, কিছু কিছু খাবার যেগুলো অ্যানিমালের ডগ ফুড যেগুলো আমরা অ্যাভেলেবল মার্কেটে, এগুলো সব কিছু এক্সট্রুশন দিয়ে তৈরি হয়। এবার কমন ইনগ্রেডিয়েন্টস ইউজ, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এক্সট্রুডেড ফুড বানাতে পারি। মেইনলি এমন কোনো জিনিস নিতে হবে যার মধ্যে স্টার্চের পরিমাণটা বেশি থাকবে, যদি আমরা এক্সপ্যান্ডেড স্ন্যাক্স বানাতে চাই, মানে রেডি টু ইট এক্সপ্যান্ডেড স্ন্যাক্স যদি আমরা খেতে চাই, তাহলে সেইটার ইনগ্রেডিয়েন্টস যেন স্টার্চ বেসড হয়। তাছাড়া অনেক রকমের প্রোটিনেশিয়াস নেচারের আমরা মেটেরিয়াল দিতে পারি। মোস্ট কমন ইনগ্রেডিয়েন্টস যেগুলো ইউজ করা হয় সেগুলো কর্ন, হুইট, রাইস, পোট্যাটো, ট্যাপিওকা, ওটস, এইসব। এই প্রোটিনের দিক থেকে যদি আমরা দেখি, সয়াবিন তো 1 নম্বরে আছে, তাছাড়া অন্য আদার সিডস, অয়েল সিডস এইসবও ইউজ করা যায়, পোট্যাটো স্টার্চ ইউজ করা যায়, কখনো কখনো ফ্লেভারিংস বা কালারিংস ইউজ করে বিভিন্ন কালারের জিনিস আমরা দেখছি, কালার স্ন্যাক্স বেরিয়েছে, ফ্লেভার্ড জিনিস আমরা ফ্লেভারিংসও ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দুটো টার্ম আমি লাস্টের পয়েন্টটাতে দেখাচ্ছি, লিখেছিলাম, প্রি ফর্মস আর হাফ প্রোডাক্টস। প্রি ফর্মস আর হাফ প্রোডাক্টস বলতে মানে যেই জিনিসটা এক্সট্রুশন টেকনোলজি দিয়ে তৈরি করছে, বাট দে আর নট রেডি টু মানে রেডি টু ইট, যেরকম সোয়া নাগেটস যেগুলো, দে আর নট রেডি টু ইট হাফ, পাস্তা, সোয়া নাগেটস, এগুলো হাফ প্রোডাক্টস, এগুলোকে আমরা আবার ফার্দার কিছু করে তারপরে কনজিউম করতে পারি। এবার একটু ইম্পর্টেন্স দেখবো বা অ্যাডভান্টেজেস দেখবো, অনেক লম্বা লিস্ট অ্যাডভান্টেজেস। তো ফার্স্ট হচ্ছে এক্সট্রুডেড ফুডস আর মেড আপ অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস, অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস একসাথে আমরা পেতে পারি। যেমন একটা ফুড খেলে হয়তো আমরা খুব লিমিটেড ইনগ্রেডিয়েন্টস খাই বা একটাই বা দুটো ইনগ্রেডিয়েন্টস খাই, বাট এক্সট্রুডেড ফুড খেলে সেখানে আমরা কম্বিনেশন অফ ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস পেতে পারি। প্রোডাক্টস আর ইউনিক অ্যান্ড ভার্সেটাইল, যেরকম আমরা দেখছিলাম
দেখলাম যে প্রোডাক্টসের ভার্সিটিলিটি, এখানে আমরা দেখলাম যে পেট ফুড থেকে শুরু করে সবকিছু রেডি টু ইট ফুড সবকিছু আমরা এখানে বানাতে পারি। সসেজ, পাস্তা, পেট ফুড, সোয়া নাগেটস, স্ন্যাক্স, এভরিথিং ভার্সেটাইল নেচার এটা। নেক্সট হচ্ছে এনহ্যান্স ডাইজেস্টিবিলিটি অফ প্রোডাক্টস, বিকজ ভেতরে প্রোডাক্টটা কুক হয়ে যাচ্ছে অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা HTST টেকনোলজি ইউজ করছি তখন প্রোডাক্টটা অলরেডি কুক হয়ে যাচ্ছে, আর কিছু কিছু নিউট্রিয়েন্টস ওখানে এমন চেঞ্জেস হচ্ছে কিছু কিছু নিউট্রিয়েন্টসে, যেমন কার্বোহাইড্রেটস আর প্রোটিনসের মধ্যে অনেক রকমের চেঞ্জেস আসছে যেটা আমাদের ডাইজেস্টিবিলিটিতে ইমপ্রুভ করে, মানে খাবারটা খুব ইজিলি ডাইজেস্টেড। তারপরে হচ্ছে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে খাবারের মধ্যে, সব খাবারে না, কিছু কিছু খাবারে থাকে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস, মানে যে আর কি খাবারের মধ্যে আছে কিন্তু আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টসকে বডিতে অ্যাবজর্ব করতে বাধা দেয়, তাদেরকে আমরা অ্যান্টি নিউট্রিয়েন্টস বলি, ঠিক আছে? সেই ধরনের কোনো অ্যান্টি নিউট্রিয়েন্টস যদি আমাদের খাবারে থাকে বা কোনো র মেটেরিয়ালসে থাকে, তাহলে সেই জিনিসটাকে এই হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো আমরা এমন কোনো র মেটেরিয়াল, যেরকম অনেক রকমের পালসেস আছে যেগুলোর মধ্যে প্রচুর অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে, সেই ধরনের পালসেসকে যদি আমরা এক্সট্রুশন টেকনোলজি দিয়ে কোনো খাবার বানাতে চাই তো আমরা ইজিলি বানাতে পারবো, বিকজ এই পালসেসে থাকা অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তাছাড়া মাইক্রোবিয়াল গ্রোথ রিডিউস হয়ে যায়, বিকজ ওই হাই টেম্পারেচারে কোনো মাইক্রোব সার্ভাইভ করতে পারে না। যে প্রোডাক্টগুলো আমরা পাই সেগুলোর শেলফ লাইফ অনেক বেড়ে যায়, আর এই টেকনোলজিটা অনেকটা এনার্জি এফিশিয়েন্ট, খুবই কম টাইম লাগে, মানে আমি ফিড করছি এক দিক থেকে আরেক দিক থেকে প্রোডাক্ট বেরোনো শুরু হয়ে যাচ্ছে, এতটাই টাইম কম লাগে। লার্জ আউটপুট একসাথে অনেক আমরা প্রোডাক্ট পাই, কস্ট খুব লো, মিনিমাম লেবার, একজন মানুষ আরামসে চালাতে পারবে, একদম আমাদের এর পেছনে লেবারও লাগবে না। আর সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে নো এফ্লুয়েন্স, এটা আমাদের এনভায়রনমেন্টকে কোনোভাবে কোনো ওয়েস্ট দিয়ে ক্ষতি করছে না। এবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় আসার দরকার, সেটা হচ্ছে নিউট্রিশনাল কোয়ালিটি। এক্সট্রুডেড ফুড খেলে আমরা কি নিউট্রিশন পাবো? যে এত কিছু দেখলাম, এত ভালো ভালো খাবার দেখলাম, নিউট্রিশনটা কি পাবো? সো এক্সট্রুশন কুকিং বা এক্সট্রুডেড ফুড নিয়ে একটু নিউট্রিশনাল প্যারামিটারগুলো নিয়ে বা নিউট্রিশনাল কোয়ালিটিটা নিয়ে একটু অস্পষ্ট ব্যাপার আছে, ইট ইজ অ্যাম্বিগুয়াস। মানে কিছু কিছু দিক প্রচন্ড ভালো, বাট দেয়ার আর সামথিং যেটা একটু ভয়, মানে খারাপ, যেরকম হচ্ছে হাই টেম্পারেচার এক্সট্রুশন ফর এ শর্ট ডিউরেশন মিনিমাইজেস লস ইন ভিটামিনস এন্ড অ্যামাইনো অ্যাসিডস। আমরা জানি যে ভিটামিন বা প্রোটিন এগুলোকে বেশি গরম করলে, বেশি হিট দিলে নষ্ট হয়ে যায়, বাট যেহেতু এটা হাই টেম্পারেচারে খুব শর্ট ডিউরেশনের জন্য হচ্ছে, সো এখানে চান্স অফ লস অফ ভিটামিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস, প্রোটিনের মধ্যে থাকে একটা জিনিস, সেগুলো লস হয়ে যাওয়ার চান্সটা খুব কম। তো ভিটামিনস, মিনারেলস বা অ্যামাইনো অ্যাসিডস এই জিনিসগুলো লসটা খুব একটা হয় না। আর হচ্ছে এক্সট্রুশন এনাবলস মাস প্রোডাকশন অফ সাম ফুড অ্যান্ড উইল ডিনেচার অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। এটা তো একটু আগেই বললাম যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যেটা খুব ক্ষতি করে, টক্সিনস থাকে কখনো কখনো সময়, মাইক্রো অর্গানিজমস থাকে কখনো সময়, সেগুলো সবকে ডিনেচার করে দেয়। সো এই দিক থেকে দেখতে গেলে দিস ইজ ভেরি গুড, নিউট্রিশনটাকে আমাদের ইমপ্রুভ করছে, বিকজ অ্যান্টি নিউট্রিশন থাকলে, অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর খাবারের মধ্যে থাকলে আমাদের খাবারটা খেয়েও আমাদের সেটা শরীরে অ্যাবজর্ব হয় না, তো সেই ফ্যাক্টরসগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এই দিক থেকে ভালো। আর একটা জিনিস হচ্ছে প্রোটিনের কোয়ালিটি অ্যান্ড ডাইজেস্টিবিলিটি ইমপ্রুভ হচ্ছে, বিকজ প্রোটিনের স্ট্রাকচারটাকে ডিনেচার করে দেয়, ইজিলি ডাইজেস্টেবল করে দেয়, প্রোটিনের কোয়ালিটি ইমপ্রুভ করে দেয় এক্সট্রুশন, তাই জন্য প্রোডাক্টের প্রোটিন কোয়ালিটিটা বেড়ে যায়, ডাইজেস্টিবিলিটিটা বেড়ে যায়। মাঝে মাঝে দেখা গেছে যে এক্সট্রুশনের প্রোডাক্টগুলোর মধ্যে বায়ো অ্যাভেলেবিলিটি অফ আয়রনটা বেড়ে গেছে, দেয়ার ইজ স্লাইট ইনক্রিজ অফ আয়রন বায়ো অ্যাভেলেবিলিটি, বিকজ ভেতরে আমরা বাড়িতে শুনি যে লোহার কড়াইতে রান্না করে খেলে আয়রন অ্যাবজর্ব হয়, তো এই একই মেকানিজম এখানে এক্সট্রুশনের ভেতরে যে স্ক্রু বা পুরো মেটালিক বডিটা, এখানে আয়রন থাকার কারণে ওই প্রোডাক্টগুলোতে আয়রন অ্যাভেলেবিলিটিটা স্লাইটলি ইনক্রিজ হয়, কিন্তু ক্ষতিকারক হচ্ছে ইট ইজ আ পোটেনশিয়াল রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং ডায়াবেটিস। কেননা এখানে স্টার্চ অলরেডি হয়ে গেছে, আরো অ্যাগ্রেভেট হতে হবে আর হবে না, মিষ্টি খেলে তাহলে তো ওই যাদের আছে তারা জেনে নিচ্ছে, যেহেতু স্টার্চটা এতটাই ওখানে, মানে স্টার্চটা এতটাই ওখানে সিম্পলিফাইড ফর্মে তৈরি হয়ে যাচ্ছে, এতটাই সিম্পলিফাইড হয়ে যায় যে
ইনসুলিন ডিসেন্সিটাইজিং হয়ে যাচ্ছে। সেখান থেকে একটা পোটেনশিয়াল রিস্ক ফ্যাক্টর মানে খেলেই যে ডায়াবেটিস হবে সেরকম কোনো ব্যাপার না। কেউ সারাদিন সকাল থেকে রাত অবধি তো নিশ্চয়ই বসে বসে একটা এক্সট্রুডেড ফুড খাবে না, সারাদিনে হয়তো একবার খেলো বা সারা মাসে একবার তিনবার খেলো। বাট যারা এই সারাদিন ওই ছোট বাচ্চারা আজকালকার যারা সারাদিন বাচ্চারা শুধু কিছুই খায় না, সারাদিন কুরকুরের প্যাকেট দিয়ে যদি হাতে বসে থাকে তাহলে ইট ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। নেক্সট হচ্ছে লস অফ লাইসিন। লাইসিন হচ্ছে একটা কম্পোনেন্ট এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিনের মধ্যে থাকে, which is very essential for development of growth and nitrogen management। তো এই জিনিসটা কিন্তু লস হয়ে যায় এক্সট্রুডেড ফুডে দেখা যাচ্ছে। তো এই জিনিসটা বেশ ক্ষতিকারক, এটা মানে ডেভেলপমেন্টাল গ্রোথে একটু হিন্ডার করে। তো যাই হোক মানে আমরা যেহেতু এক্সট্রুডেড ফুড সারাদিন খাই না, তাই জন্য ধরে নিতে পারি যে অতটা রিস্ক আমাদের নেই। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের তো বারণ করছে তো, আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এইগুলোই তো খাওয়া, তো ওরা তো এগুলো খেয়ে বেঁচে যাবে না। খাওয়ানো যাবে না। আর ডাল ভাতই ভালো, ডাল ভাতই খেতে হবে। মানে এগুলো দিলেই তবে বাকিগুলো খায় না। আর ইচ্ছে দিলে তো ভালো লাগে। ওটা কি জেনেটিক্যালি না এমনি ডায়াবেটিস হবে নাকি জেনেটিক্যালি থাকলে হয় কত ছোটবেলায়? না, জেনেটিক না হলেও হয়। ছোটবেলায় না ওই জন্য না ওই জন্য আচ্ছা বাচ্চাদের মানে সামনে ওগুলো বেশি ডায়াবেটিস দেখা যাচ্ছে, এগুলো কি খাবারের সাথে রিলেটেড আছে। এই লাইফস্টাইল এগুলো তো বাচ্চাদের তো এই খাবারের থেকে সবথেকে বেশি চাইল্ডহুড ওবেসিটি এখন মানে অ্যালার্মিং হতে পারছে। চাইল্ডহুড ওবেসিটি, ডায়াবেটিস, হ্যাঁ বাচ্চার সাথে খুব রোগাটা খুব একটা কিন্তু ভয়ের কিছু নেই। রোগা হওয়া বাট চাইল্ডহুড ওবেসিটি, ডায়াবেটিস থাকে সব ঠিক আছে, সব ঠিক আছে। রোগা হওয়াটা খারাপ না, মানে যদি সে ম্যালনারিশ না সেটা তো গ্রেডেশন দিয়ে বুঝতে হবে। সেটা তোমার গ্রেডেশন। যাই হোক কখনো কখনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুড দিকেও হয়, বিকজ কমপ্লেক্স স্টার্চটা একদম সিম্পলিফাইড হয়ে যায়। সারাদিন ওই সিম্পলিফাইড স্টার্চটা মিষ্টি মিষ্টি জিনিস ভেবে সারাদিন খেয়ে যাওয়া ফুড দিকের একটা লক্ষণ দেখা যেতে পারে। যাই হোক নিউট্রিশনাল কোয়ালিটিটাকে এতগুলো খারাপ জিনিস থাকা সত্ত্বেও আমরা নিউট্রিশনাল কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি উইথ মডারেট কন্ডিশন, যেরকম শর্ট ডিউরেশন, হাই ময়েশ্চার, লো টেম্পারেচার এইসব ইউজ করে আমরা নিউট্রিশনাল প্যারামিটারসগুলোকে বজায় রাখতে পারি। Whereas a negative effect on nutritional quality of extruded occurs with a high temperature at least 200। যদি খুব হাই টেম্পারেচার দিই তাহলে এই সব যেগুলো নষ্ট হয়ে যাবে বলছিলাম ভিটামিনস বা অ্যামাইনো অ্যাসিডস ওগুলো তখনই হবে। এবার যদি আমরা মডারেট কন্ডিশন ইউজ করতে পারি তাহলে নিউট্রিশনাল কোয়ালিটিগুলো আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি। যেগুলো আমরা কিনছি আমরা তো জানি না কোন হ্যাঁ সেটাই করে বুঝবো, ওরা যেমন করছে বলছে একটা স্পেসিফিকেশন থাকা উচিত প্যাকেটে। মানে যেগুলো আমরা এটা কজন জানে স্যার, আমরা জানলাম বলে বুঝি। হ্যাঁ স্টুডেন্ট যারা আমরা জানলাম না না যেগুলো আমরা রেডি টু ইট খাচ্ছি মানে প্যাকেট খুলে মুখে দিলে খেয়ে নিতে পারছি সেগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। সেগুলোই তো টাইম নেই তো আমাদের, আমরা তো রান্না করার টাইম নেই। তো যাই হোক ফ্রোজেন সবসময় হ্যাঁ ফ্রোজেন তো সবসময় খারাপ, এটা তো বলেই। খারাপের একটা না মানে তুমি যদি ডেলি খাও তখন খারাপ কন্টিনিউয়াস হবে। খেয়ে যাও তাহলে হ্যাঁ বলে খারাপ। তুই একদিন খেলে তো সেটা খারাপ। হ্যাঁ ফ্রোজেন যদি তো কন্টিনিউয়াস ফ্রোজেন ফুড কাঁচা মাংস না খেয়ে তুমি সবসময় যদি ফ্রোজেন ফুডের উপরে ডিপেন্ডেন্ট থাকো দ্যাট ইজ এইগুলো নেশা হয়ে যায়, দেখে চিকেন রান্না খেতে গেলে মনে হয় তো যাই হোক তো এতগুলো খারাপ জিনিস আলাদা আলাদা অনেক রিসার্চ করে অনেক উপায়ে বার করা হয়েছে যে আমরা সিম্পলিফাইড সিরিয়ালস বা ট্র্যাডিশনাল সিরিয়াল যে চালের গুঁড়ো, গমের গুঁড়ো এসব না নিয়ে আমরা যদি কিছু নন ট্র্যাডিশনাল সিরিয়াল ফ্লাওয়ার্স ইউজ করি যেরকম মিলেটস ইউজ করতে পারি তাহলে এইসব দিকগুলো থেকে এইগুলো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট যে এত টেম্পারেচারের বেশি হলে সেগুলোকে ছাড়া হবে না, এরকম কিছু রেগুলেশন থাকা উচিত। হলেই হলে তাহলে তো এইগুলোকে কন্ট্রোল করা যাবে। ওটা বলবে তাহলে তো কোল্ড ড্রিঙ্কসও ব্যান্ড হয়ে যেত। তাহলে অনেক কিছু কোল্ড ড্রিঙ্কস তাহলে রেখেছে কেন? বাজে বাজে করে তো এগুলো ডিফারেন্ট রিসার্চ যে এরকম করে এরকম করলে অল্প বেশি কম বেশি করে আমরা রেশিও বদলে কিছু কিছু নতুন প্রোডাক্টস বানাতে পারি যেগুলো খুব একটা হয়তো ক্ষতি করবে না। কারেন্ট সিনারিও হচ্ছে অলরেডি আমাদের একটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে লার্জ পজিশন অকুপাই করে নিয়েছে। তাছাড়াও এখন থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন স্ন্যাক্স ডেভেলপ হচ্ছে, ডেভেলপমেন্ট হয়েও গেছে। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন স্ন্যাক্স হচ্ছে, সেকেন্ড জেনারেশন হচ্ছে যেগুলো আমরা রেডি টু ইট যেটা বললাম প্যাকেট
খুলে খেয়ে নিতে পারছি। আর থার্ড জেনারেশন হচ্ছে যেগুলো প্রি ফর্ম বা হাফ ফর্ম আছে, সেগুলোকে আরেকবার আমাদেরকে ফ্রাই করে বা বয়েল করে। This kind of snack has also gained popularity and acceptance among buyers because of its numerous benefits. তাছাড়াও নতুন বা আরো novel kind of extruded and co-extruded products are entering the shelf of markets. বিভিন্ন রকমের extruded producted display ভর্তি একদম। নিউট্রিশন ডিপার্টমেন্ট না সব পেতেই হ্যাঁ, নিউট্রিশন ডিপার্টমেন্ট যখনই টক দেয় আমরা একটু এনরিচড হই। দ্যাটস থ্যাংক ইউ প্রিয়দর্শন। আরও কোনো প্রশ্ন থাকলে খাওয়া দাওয়া নিয়ে? সব হয়ে গেলে টিচার লাস্টে আজকে টিউসডেটা তাহলে এখানে শেষ। আমি এইটুকু, আমি তো পুরোক্ষণ থাকতে পারলাম না, আমি সুমেনের এটা শুনতে পেলাম না, বুঝতেই পারছিলাম, খুব দরকারি ছিল, আমি পরে একবার শুনে নিই, মানে আমার দুর্ভাগ্য।